সো আজকে টপিক শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে ইকোসিস্টেম। টপিকের নাম ইকোসিস্টেম। মানে আমরা এর আগের দিন একটা চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম, সেই চ্যাপ্টার নাম ছিল কি, অর্গানিজম অ্যান্ড পপুলেশন, তাই তো? অর্গানিজম অ্যান্ড পপুলেশন মানে ইকোলজি যেটা ইউনিট আছে, খুব একটা ইম্পর্ট্যান্ট ইউনিট জেনপাসের জন্য, নিটের জন্যও। সো ইকোলজি ইউনিটের 4টা মেন চ্যাপ্টার আছে: অর্গানিজম অ্যান্ড পপুলেশন, ইকোসিস্টেম, এনভায়রনমেন্টাল ইস্যুজ এবং বায়োডাইভার্সিটি এবং কনজারভেশন। এই 4টা চ্যাপ্টারের মধ্যে যেটা ফার্স্ট চ্যাপ্টার, সেটা আমরা আগের দিনই ফিনিশ করেছি। আজকে আমরা যেটা নেক্সট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে ইকোসিস্টেম, সেটা দেখব। তারপরে থার্ড চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি, সেটা দেখার চেষ্টা করব, সময় হাতে থাকলে অবশ্যই দেখব। এনভায়রনমেন্টাল ইস্যুসটা আজকে ছুটে যাবে, কারণ পসিবল হবে না যে 2-2.5 ঘন্টার মধ্যে পুরোটা দুটো ডিফারেন্ট চ্যাপ্টার কভার করা, কারণ অত সুপারফিশিয়াল আমি পড়াচ্ছি না, একটু ঠিকঠাকভাবে কভার করতে গেলে একটু সময় লাগবে। সেটা হচ্ছে মোটা গল্প। ইকোসিস্টেমটা শুরু করছি। যা জানো যতটুকু জানো ভালো কথা, কোথাও বুঝতে অসুবিধা হলে থামাবে, বলবো, ঠিক আছে? আর মোদ্দা কথা হলো যে খুবই বেশি ডিটেলসে চলে যাবে, একদম ওটা নিয়ে স্টোরি লাইন শুরু করবো, গল্প বলতে শুরু করবো, ওরকম করবো না, আদারওয়াইজ শেষই হবে না। আরে আমার এই স্ক্রিনে তো তোমাদের সঙ্গে প্রেজেন্ট হয়নি, তোমরা বলবে তো। এবার স্ক্রিন প্রেজেন্ট হয়েছে, তাই তো? চলো, তো যেটা বলছিলাম আমি, যে ইকোসিস্টেম যেটা সেকেন্ড চ্যাপ্টার, সেটা আজকে করব। আর মেনলি বায়োডাইভার্সিটি যেটা আছে, এই চ্যাপ্টারটা আজকে আমরা করব। চলো মুভ করছি সামনে। ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম কি বাংলা যেটাকে পড়েছি আমরা, কি বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র কি? কেউ বাংলায় কিছু বলবো বাস্তুতন্ত্রের ব্যাপারে? হোয়াট ইজ ইকোসিস্টেম? ইকোসিস্টেম হচ্ছে বা বাস্তুতন্ত্র হচ্ছে যেগুলো সজীব কম্পোনেন্ট আছে একটা মানে পরিবেশের, সেই সজীব কম্পোনেন্টগুলো বলেন লিভিং অর্গানিজমগুলো, লিভিং জীবজন্তুগুলো, যেগুলো নন লিভিং মানে জীবজন্তু না, যেগুলো নন লিভিং কম্পোনেন্ট আছে একটা পরিবেশের, তাদের সঙ্গে ইন্টারাক্ট করে, এবং লিভিং নন লিভিং একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করে কি একটা স্টেবল সিস্টেম তৈরি করে, সেটাকে ইকোসিস্টেম বলি। সো এটা এমন একটা ইউনিট যেটা ফাংশনাল ইউনিট, মানে একে অপরের সঙ্গে সমন্বয় সাধন হবে, কাজ করে হোক, আদান প্রদান করে হোক, সমস্ত কিছুভাবে সমন্বয় সাধন হবে। তো সেটাকে একটা ইকোসিস্টেম বলি, যেখানে লিভিং অর্গানিজম যারা আছে তারা ইন্টারাক্ট করবে কার সঙ্গে? নন লিভিং অর্গানিজমের সঙ্গে, নন লিভিং কম্পোনেন্টের সঙ্গে, অ্যাবায়োটিক জিনিসের সঙ্গে, ঠিক আছে? যেমন জল, এগুলো অ্যাবায়োটিক কম্পোনেন্ট, ঠিক আছে? মাটি, এগুলোর সঙ্গে ইন্টারাক্ট করবে এবং একটা স্টেবল ইকোসিস্টেম তৈরি করবে, স্টেবল সিস্টেম তৈরি করবে, সেটাকে ইকোসিস্টেম আমরা বলি। মানে ইকোসিস্টেম একটা ফাংশনাল ইউনিট, যে ইউনিটে লিভিং অর্গানিজমরা নন লিভিং জীব মানে জড়বস্তুর সঙ্গে ইন্টারাক্ট করবে, সমন্বয় সাধন করবে, সংযোগ স্থাপন করবে এবং একটা কার্যকর মানে একটা ফাংশনাল ইউনিট হিসেবে একটা সিস্টেম তৈরি করবে, একটা তন্ত্র তৈরি করবে, সেটাকে ইকোসিস্টেম বলে। আশা করি কারো কোনো ডাউট নেই এটাতে। আর সিম্পল জিনিস আছে, সংজ্ঞা মুখস্থ করে লাভ নেই, খালি বোঝার ব্যাপার। কি ফিচার্স কি থাকবে? এটা সেলফ রেগুলেটিং হবে, মানে ইকোসিস্টেমটাকে কেউ বাইরে এসে চালিয়ে দিয়ে যাবে এরকম হবে না। ইকোসিস্টেমটার মধ্যে মিনিমাম ততগুলো জিনিস অন্তর্গত থাকবে, যেগুলো জিনিস মিলে ওরা সেলফ রেগুলেট, নিজেকে একা একা সাস্টেন করাতে পারবে, নিজেকে একটা মানে পার্টিকুলার সিস্টেমের মধ্যে থেকে ওরা সাস্টেন করতে পারবে, সেলফ রেগুলেটিং। ওপেন সিস্টেম হবে, মানে ওপেন সিস্টেম কথার অর্থ এটাই, ওপেন বুঝতে একটা হয় ইনসুলেটেড। ইনসুলেটেড মানে কি? যেটা এনার্জি ভেতরে প্রডিউস হয়েছে বা যা ভিতরে গল্প আছে সেটা বাইরে আসবে না, বা বাইরে থেকে কোনো কিছু ভেতরে যাবে না, এটাকে ইনসুলেটেড বলি। কিন্তু ইনসুলেটেড হয় না। ইকোসিস্টেম ইজ অলওয়েজ ওপেন, মানে ওখানে এনার্জির ফ্লো হবে,
ইনও হতে পারে বা আউটও হতে পারে। হ্যাজ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল কম্পোনেন্ট, এবং কিছু কিছু স্ট্রাকচারাল গঠনগত এবং কার্যগত কিছু কিছু কম্পোনেন্ট থাকবে। এই কম্পোনেন্ট বারবার বলছি, এখানে অ্যাবায়োটিক আর বায়োটিক কম্পোনেন্ট বারবার বলছি। এর আগের দিন যদি একটু বলেছিলাম যে অ্যাবায়োটিক আর বায়োটিক কম্পোনেন্ট কী, তো সেটা আবার আজকে আমরা হালকা করে এখানে দেখব। ইকোসিস্টেম কি তাহলে ডেফিনেশনটা আরেকবার এখানে দেখো। অ্যান ইকোসিস্টেম ইজ এ ফাংশনাল ইউনিট অফ নেচার হোয়ার লিভিং অর্গানিজমস, মানে বায়োটিক যেটা আছে, যেটা লিভিং, যার মধ্যে প্রাণ আছে সেটা বায়োটিক, সেটা ইন্টারাক্ট করে উইথ নন লিভিং বা অ্যাবায়োটিক অর্গানিজমের সঙ্গে, অ্যাবায়োটিক কম্পোনেন্টের সঙ্গে ইন এ পার্টিকুলার এরিয়া, একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে। ইন্টারাকশন যেটা হবে, মানে যেটা বারবার বলছি আমি ইন্টারাকশনের কথা, ইন্টারাকশন যেটা হবে, এই ইন্টারাকশনটা স্ট্রাকচারালও হবে এবং ফাংশনালও হবে, গঠনগত হবে এবং কার্যগত হবে। এনার্জি ফ্লো অ্যান্ড নিউট্রিয়েন্ট সাইক্লিং আর কি প্রসেসেস। এনার্জি ফ্লো, ঠিক আছে, শক্তির সমন্বয় করা, শক্তির ফ্লো, প্রবাহ, এবং নিউট্রিয়েন্ট সাইক্লিং। তোমরা সবাই জানো নিউট্রিয়েন্ট যেটা হয়, নিউট্রিয়েন্ট মানে কি, সেটা সালফার হতে পারে, ফসফরাস হতে পারে, ঠিক আছে, বা আমার নাইট্রোজেন হতে পারে, কার্বন হতে পারে, অক্সিজেন হতে পারে, এগুলো সব কি নিউট্রিয়েন্ট। তো কার্বন সাইকেল হয়, অক্সিজেন সাইকেল হয়, নাইট্রোজেন সাইকেল হয়, সালফার সাইকেল হয়, ফসফরাস সাইকেল হয়। তো এই যে নিউট্রিয়েন্টের সাইক্লিং, এটা যেন প্রপারভাবে হয়। নাইট্রোজেন সাইকেলটা ছোটোবেলা থেকে ইম্পর্টেন্ট, নাইট্রোজেন সাইকেল ক্লাস 10 থেকে 9 থেকে পড়ে এসছো তোমরা, মাধ্যমিকের জন্য মনে হয় ইম্পর্টেন্ট ছিল। সো নাইট্রোজেন সাইকেলটার ব্যাপারে জানো। তো আরও দুটো সাইকেল আমরা আজকে দেখব। সো ওই সাইকেলগুলো যেন কমপ্লিট হয় একটা সিস্টেমের মধ্যে। এক্সাম্পলস কী কী হয়, কিছু ন্যাচারাল ইকোসিস্টেম হয়, কিছু আর্টিফিশিয়াল ইকোসিস্টেম হয়। ন্যাচারাল ইকোসিস্টেম মানে কি, ফরেস্ট, পন্ড, লেক, মানে কি, পন্ড মানে বুঝতে পারছো, একটা পন্ড, একটা জলা জায়গা যেখানে জল আছে। জল মানে কি, ওটা অ্যাবায়োটিক কম্পোনেন্ট। সেই জলের আশেপাশে অনেকগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন ছিল, সেই ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে আস্তে আস্তে ছোটো ছোটো হালকা উদ্ভিদ সব কিছু জন্মেছে, অনেকগুলো আগাছা, অ্যালগি, ফাঙ্গি, সেগুলো জন্ম নিয়েছে ওগুলোতে। জুপ্লাঙ্কটন ছিল, সেই জুপ্লাঙ্কটনগুলোকে খেয়ে সেখানে কিছু মাছও ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে। মানে দেখো, এটা একটা সুস্থ ওদের পরিবার, নিজের মধ্যে একে অপর ওরা, এবার যে অ্যালগিগুলো আছে তারা সূর্যালোক থেকে শক্তি নিচ্ছে, সেই শক্তিকে কনভার্ট করছে, ফটোসিনথেসিস করছে, সেখান থেকে অক্সিজেনের জলে আবার অক্সিজেন দ্রবীভূত হচ্ছে, সে অক্সিজেনটা আবার মাছ নিচ্ছে, সেই মাছটা অক্সিজেনটা নিয়ে শ্বাসকার্য চালাচ্ছে নিজের, আবার যেগুলো ছোটো ছোটো জুপ্লাঙ্কটন আছে সেগুলোকে খেয়ে নিজে বেঁচে থাকছে। তো বুঝতে পারছো, নিজেরা একে অপরের মধ্যে একটা সেলফ সাস্টেইনিং একটা পরিবেশ বানিয়ে নিয়েছে। এটাকেই বলা হয় একটা ইকোসিস্টেম। বুঝতে পেরেছো, এটা একটা পন্ড ইকোসিস্টেম। আশিক মণ্ডল জয়েন, আশিক মণ্ডল লেফট। সো সেম গোজ উইথ লেক। একটা হ্রদের ক্ষেত্রে এরকম হতে পারে, একটা হ্রদ আছে একটা নিজের পার্টিকুলার জায়গাতে, তার ওখানে নিজের যেখানে মাছ থাকার, যেটা মাছ থাকার সেটা মাছ আছে, যেটা পোকামাকড় থাকার সেটা পোকামাকড় আছে, যেটা অ্যালগি, ফাঙ্গি, বিভিন্ন রকমের উদ্ভিদ থাকা সেটা উদ্ভিদ জন্ম নিয়েছে, ঠিক আছে। ওশান হতে পারে একটা, সমুদ্রে নিজের আলাদা ইকোসিস্টেম আছে। ডিজার্ট, ওর নিজের কমপ্লিটলি আলাদা ইকোসিস্টেম আছে, ঠিক আছে। ডেফিনেটলি কম্পোনেন্টসগুলো আলাদা আলাদা হবে, কিন্তু এগুলো কমপ্লিটলি আলাদা আলাদা নিজের একটা এরা ইকোসিস্টেম। তো এগুলো হচ্ছে ন্যাচারাল ইকোসিস্টেমের এক্সাম্পল। আর্টিফিশিয়াল কি, একটা ক্রপ ফিল্ড। কে গেছো, কেউ কোনোদিনও শস্য ক্ষেত্রে গেছো, ধানের জমিতে গেছো, ধান চাষ হয় এরকম একটা জমিতে কে গেছো, হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো দেখি। ধানের জমি, যে ক্ষেতটাতে ধান লাগানো আছে, ধান মানে ধরো লাগিয়ে ধান বড় হয়ে গেছে ওটা না, যেটা ধরো ধানটা লাগানো হয়েছে এরকম একটা ক্ষেতে কে গেছো, কেউ যাওনি এখানে, গেছো, হ্যান্ড রেজ করো। আশিক গেছে, আর ইবনে গেছে, আর সুদীপা গেছে, অনির্বাণ, শাবনাম আর দিতি যায়নি। তোমরা মিস করে গেলে জিনিসটা তাহলে। সো ধানে যদি যাও, শাবনাম যায়নি। ধানের ক্ষেতে একদিন গিয়ে উকি মেরে আসবে শাবনাম, ঠিক আছে, একদিন গিয়ে উকি মেরে আসবে। ধানের ক্ষেতে যদি যাও কেমন থাকে, একদম প্রথমে মাটি, সেই মাটিকে ভেজানো হয়, সেটা জল ন্যাচারালভাবে বৃষ্টির জল হোক বা আর্টিফিশিয়ালভাবে জল হোক, ঠিক আছে। সেই জল দিয়ে সেটাকে, মাটিটাকে পুরো ভিজিয়ে কাদা করা হলো। সেখানে গরুর যুগে গরু, এখন ট্রাক্টরের যুগে ট্রাক্টর, আরও উন্নত মেশিন আবিষ্কার হতে আছে, সেগুলো পুরোপুরি মাটিটাকে পুরোপুরি ভাঙা হলো, ঠিক আছে, ওটাকে লাঙল দেওয়া বলে। তো মাটিটাকে ভাঙা মানে কি, অ্যাকচুয়ালি মাটিটার এরেশন বাড়ানো হলো। এরেশন মানে কি, মাটিটা যত বেশি ভঙ্গুর হলো তখন সেখানে তত বেশি মাটির নিচে অক্সিজেনের সার্কুলেশন, বাতাসের প্রবাহটা ঠিকঠাক হবে। মাটি ভাঙা হলো, জল দেওয়া হলো। এবার সে জল মাটি যখন রেডি হয়ে গেল ঠিকঠাকভাবে, তারপর আরও কিছু স্ট্রাকচার প্রসেস আছে, আই এম নট এক্সপার্ট, কিন্তু যেটা বেসিক নলেজ, তারপরে যেটা হলো, যখন রেডি হয়ে গেল ওটা, সেই জায়গাটা
লাঙল ফাঙল দিয়ে পুরোপুরি রেডি, তখন ধানের যে ছোট বীজগুলো হয়, ছোট ধানগুলো যেগুলো হয়, ঠিক আছে, এগুলো ধানের বীজ, সেগুলোকে আবার একটা একটা করে গিয়ে রোপণ করা হয় এভাবে মাটিতে, কাদাতে গেঁথে দেওয়া হয়। তো তখন যখন দেখো পুরোপুরি একটা আর্টিফিশিয়ালভাবে হচ্ছে, বৃষ্টির জলটাকে আর্টিফিশিয়ালি ওখানে দিতে পারে না, সরি মানে জমিতে সেই জলটা আর্টিফিশিয়ালি কেউ দিতে পারে, ঠিক আছে, আবার ওখানে তোমার ন্যাচারালি হতে পারে, কিন্তু লাঙল দেওয়া, সেটাকে পুরোপুরি একটা যোগ্য বানানো, ধানের বীজটা বপনের যোগ্য বানানো, সেটা মানুষ করছে, মানে কমপ্লিট আর্টিফিশিয়াল গল্প। সেটা হওয়ার পরে সেখানে ধানের যখন বীজ রেখে দেওয়া হলো, ধানের বীজটা রেখে দেওয়ার পরে সেখান থেকে যখন আস্তে আস্তে ধানটা হালকা হালকা গ্রো করতে শুরু করলো, তখন কিন্তু সেখান থেকে জলের পরিমাণটা কমতে শুরু করে, ঠিক আছে, শুকিয়ে যায় ওটা। আমি কিছু ভুল বলছি না তো, মোস্ট প্রবলি বলছি না, যাই হোক শুকোতে শুরু করবে। এবার শুকোতে যখন শুরু করলো তখন আস্তে আস্তে পাশে এদিকে আগাছা, এদিক ওদিক যখন শুকিয়ে গেল, আগাছা বেড়াতে শুরু করলো আশেপাশে, কারণ মাটিতে নিউট্রিশন আছে, সার ফার দেওয়া হয়, জৈব সারও হতে পারে, সেটা আর্টিফিশিয়াল সার হতে পারে, এনপিকে, সেগুলো সার দেওয়া হতে পারে, কেমিক্যাল ফার্টিলাইজার্স। তখন যখন মাটিটা পুরোপুরি উর্বর হলো, তখন আমি লাগিয়েছিলাম কি, আমার উদ্দেশ্য কি, শুধুমাত্র ধান গাছ। আমি কষ্ট করে ধান গাছ নিয়ে গিয়ে সেখানে বপন করে এসেছি, ঠিক আছে, কিন্তু আমি দেখেছি শুধু আর সেখানে ধান নেই। কিছুদিন পর যখন ধান গাছগুলো জাস্ট একটু বড় হয়ে গেছে, যখন নিচটা শুকিয়ে গেছে, তখন হাজার হাজার ধরনের ওখানে কীট, পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, চিনি না এরকম প্রজাতির মানে আগাছা জন্ম নিয়েছে, ঠিক আছে, ছোটোখাটো গাছ জন্ম নিয়েছে, উল্টো পাল্টা আরও অন্য কোনো গাছ জন্ম নিয়েছে সেই নিউট্রিশনে, যেটাকে আমি বপন করিনি, যেটা আমার ইন্টেনশনাল নয়। সো এবার যখন ওরা যেটা বপন করেছে, আলটিমেটলি আমি গিয়ে দেখছি ওরা একটা নিজের ইকোসিস্টেম বানিয়ে নিয়েছে, পুরোপুরি ক্রপ ফিল্ড, শস্য ক্ষেত্র, যেখানে শুধু ধানের গাছ নেই, আরও বাকি অসংখ্য বিভিন্ন ধরনের অজস্র পোকামাকড় আছে, আরও অন্য অন্য ধরনের তোমার ছোটো ছোটো আগাছা আছে, মানে প্লান্টও আছে, অ্যানিমালসের মধ্যে আছে, দুটো ক্যাটাগরির লোকই আছে, ঠিক আছে। তো এই যে ওরা একটা নিজের আর্টিফিশিয়াল ইকোসিস্টেম বানালো, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের এক্সাম্পল। অ্যাকোয়ারিয়াম, যেটা তোমরা দেখেছো সবাই, অ্যাকোয়ারিয়ামটা আশা করি, অ্যাকোয়ারিয়ামটা কি, ওখানেও পুরোপুরি অ্যাকোয়ারিয়ামটা আমার আর্টিফিশিয়াল, ওখানে কাচের বাক্সের মধ্যে আমি জল দিয়েছি, আগাছা লাগিয়েছি, মানে অ্যালগি যেগুলোকে বলি, ঠিক আছে, সে অ্যালগি লাগিয়েছি, অ্যালগির পরে সেখানে মাছ ছেড়েছি, মাছও বিভিন্ন ধরনের মাছ আছে। তো এটাও কমপ্লিটলি কি, ওটা আমার কমপ্লিটলি হচ্ছে একটা ম্যানমেড ইকোসিস্টেম বা ম্যানমেড গার্ডেন যেগুলো হয়, অনেকগুলো দেখবে, যেগুলো যত সুন্দর সুন্দর গার্ডেন দেখছো, ঠিক আছে, যেগুলো গার্ডেনে পার্ক হিসেবে ঘুরতে যাও, সেই গার্ডেনগুলো কমপ্লিটলি কি, এগুলো অ্যাকচুয়ালি ম্যানমেড সব ইকোসিস্টেম। আগে থেকে কিছুই ছিল না, আমি একটা একটা গাছ ওখানে লাগানো হয়েছে আর্টিফিশিয়ালি, জলের একটা ফোয়ারা করা হয়েছে, একটা পুকুর করা হয়েছে, হ্রদ করা হয়েছে পার্কগুলোতে, সো মেনটেন করা হয় এগুলো, তো এগুলো ম্যানমেড ইকোসিস্টেম। আশা করি ইকোসিস্টেমটা বেসিক জিনিস সবার ক্লিয়ার হয়ে গেছে। টাইপস অফ ইকোসিস্টেমের কথা বলতে গেলে বললাম, একটা ন্যাচারাল হয়, একটা আর্টিফিশিয়াল বা ম্যানমেড হয়। এবার ন্যাচারালের মধ্যে একটা টেরেস্ট্রিয়াল হবে, টেরেস্ট্রিয়াল মানে যেটা স্থলজ, যেটা মাটিতে হচ্ছে, স্থলে হচ্ছে, ঠিক আছে, আর একটা অ্যাকোয়াটিক হবে যেটা জলজ। স্থলজের মধ্যে চলে আসবে ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডিজার্ট, বুঝতে পারছো। অ্যাকোয়াটিকের মধ্যে আসবে মেরিন এবং ফ্রেশ ওয়াটার, মেরিন মানে যেটা সামুদ্রিক, ফ্রেশ ওয়াটার মানে যেটা মিষ্টি জল, স্বাদু জল। এবার ফ্রেশ ওয়াটারের মধ্যে একটা চলে আসলো আমার লোটিক, যেমন রিভার, স্ট্রিম বা স্প্রিং যেটা হয়, ঠিক আছে, নদীর যেটা প্রবাহ থাকে সেগুলো, বা স্প্রিং ঝর্ণা যেটা হয় সেটা হতে পারে। আর লেন্টিকের মধ্যে চলে আসে, লেন্টিক আর লোটিকটা তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে না, এটা বেশি হয়ে যাচ্ছে ডিপে। লেক, পন্ড বা সোয়াম্প যেগুলো হয়, এমনি জাস্ট যেগুলো ছোটোখাটো জলাশয়, জলাধার, সেগুলো টাইপের হতে পারে। নদী তো বিশাল জলের মানে ব্যাপার, বুঝতে পারছো। আর পুকুর মানে যে হ্রদ মানে যেগুলো ছোটো ছোটো জায়গা নিয়ে আছে, তো দুটো ক্যাটাগরির মধ্যে ফ্রেশ ওয়াটার হতে পারে। সেটা হচ্ছে আমার ইকোসিস্টেমের টাইপ। এবার কম্পোনেন্টের কথা বলছিলাম, কম্পোনেন্ট কী কী হয়, একটা হয় বায়োটিক, যেটা লিভিং, যার মধ্যে প্রাণ আছে, একটা হয় অ্যাবায়োটিক, যেটা নন লিভিং, যেটার মধ্যে কোনো প্রাণ নেই। অ্যাবায়োটিকের মধ্যে খুব মন দিয়ে শুনবে, প্রডিউসার থাকবে। প্রডিউসার মানে কে, যে অটোট্রফ, যে নিজের খাবার তৈরি করতে পারে, যারা সালোক সংশ্লেষ করতে পারে, যারা সূর্যের আলো থেকে খাদ্য উৎপাদন করতে পারে, সেই খাদ্যটা তো আমরা ভেঙে নিজের দেহের মধ্যে শক্তি তৈরি করছি। তো এই শক্তির যারা সোর্স, তাদেরকে বাংলায় বলি উৎপাদক, বা ইংরেজিতে বলি প্রডিউসার, সিম্পল। তো যারা প্রডিউসার তারা কি কারোর উপর নির্ভরশীল না, ওরা নিজের খাদ্য নিজেরাই বানায়, ওদেরকে আমরা অটোট্রফ বলি। ওদের নিউট্রিশনের টাইপ যেটা হয় সেটাকে স্বভোজী বাংলায় বা ইংরেজিতে অটোট্রফিক বা অটোট্রপস বলা হয়। তো প্রডিউসার থাকবে, প্রডিউসারের মধ্যে গ্রিন প্লান্ট আসলো, অ্যালগি আসলো এরা। এবার কনজিউমার্স থাকবে, কনজিউমার্স মানে কি, আমরা সব দিকেরই, আমরা বিভিন্ন ব্র্যান্ড আসছে, চিপস কিনে খাচ্ছি, বাইরে কেউ একটা মোমো বানাচ্ছে, সেই মোমোটা কিনে খাচ্ছি, তো আমরা অ্যাকচুয়ালি অলওয়েজ আমরা কনজিউমার, আমরা শুধু খাচ্ছি, ভক্ষক। এবার কনজিউমার যারা, তাদেরকে আরেকটা টার্মে বলা হয় নিউট্রিশনটাকে হেটেরোট্রপস, মানে যারা পরভোজী আমরা। এবার কনজিউমারদের মধ্যে আবার ক্যাটাগরি আছে, ভাগ আছে। একটাকে বলি প্রাইমারি কনজিউমার,
যারা প্রাথমিক খাদক, ঠিক আছে, যেমন ধরো হার্বিভোরস, মানে প্রাথমিক খাদক মানে কারা, এই যে প্রথম এটা একটা ধরো ঘাস আছে, ঠিক আছে, ঘাস, আমি কি বানালাম জানি না, এটা ঘাস বানানোর চেষ্টা করেছি, মাটিতে বেরিয়ে আছে ঘাস। তো ঘাসটার মধ্যে কি গ্রিন গ্রিন প্লান্ট ঘাসটা অ্যাকচুয়ালি। তো তারা কি করছে, তারা তোমার সূর্যালোক থেকে সেখানে সালোক সংশ্লেষ করছে, নিজের খাদ্য নিজে তৈরি করছে। এবার এই ঘাসে তো সেই খাওয়ার মধ্যে এনার্জি আছে, সেটা কে খেলো, সেটা ধরো র্যাবিট, ডিয়ার, গরু, ঠিক আছে, ছাগল, এরা সমস্ত কিছু খেলো। তো এই ক্যাটাগরিতে যারা আসতো এরা হচ্ছে আমার ডিয়ার, র্যাবিট, এরা সবাই হচ্ছে প্রাইমারি কনজিউমার। কারণ কি, এরা প্রডিউসার যারা আছে ওদেরকে প্রথম লেভেলে খাচ্ছে, একদম ফার্স্ট লেভেলে খাচ্ছে, প্রাইমারি। তারপরে এইবার এইটা যেটা খেলো এদেরকে যে খাচ্ছে সেটাকে আমরা বলি সেকেন্ডারি বা কার্নিভোর। মানে এটার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যেটা বই ইউজ করা হয়, যে এই ঘাসটাকে খাচ্ছে কি ফ্রগ, ধরো, না সরি, ঘাসটাকে খাচ্ছে ধরো একটা ইনসেক্ট, পোকা, একটা কোনো পোকা খেলো। এবার সেই পোকাটা হচ্ছে প্রাইমারি এখানে। এবার সেই পোকাটাকে যখন একটা ব্যাঙ খাচ্ছে, ফ্রগ খেলো, তো ব্যাঙটা কি ডিরেক্টলি ঘাস খাচ্ছে না, ও এটাকে খাচ্ছে, তো ব্যাঙটা চলে আসলো সেকেন্ডারি লেভেলে, সেকেন্ডারি যেটাকে আমরা কার্নিভোরস বলি। এবার ব্যাঙটাকে কেউ খাবে, ব্যাঙটাকে ধরো, এবার ধরো একটা সাপের এক্সাম্পল থাকে, বা এখানে হক দেওয়া হয়েছে মানে চিল, সে যে কেউ খেতে পারে, ধরো সাপ খেলো বা চিল, হকই খেলো। সো এ কী খাচ্ছে, এ কিন্তু না ইনসেক্ট খাচ্ছে আর না ঘাস খাচ্ছে, এই ব্যাঙ খাচ্ছে, এটা হয়ে গেল টার্সিয়ারি। তো এইভাবে কনজিউমারদের আবার লেভেল থাকে। এরপরেও যদি কেউ এবার একে খাচ্ছে এরকম যদি হয়, তাহলে সেটা হয়ে যাবে কি কোয়াটারনারি। এবার ডিকম্পোজার্স কাদের বলে, ডিকম্পোজার্স, এবার ধরো এই যে হক যে আছে, চিল, বাজ, সে ধরো এবার ওর মৃত্যু হলো, ঠিক আছে, এবার ওর মৃত্যু হলো, বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, বয়স কেটে গেছে, এবার ওর মৃত্যু হলো। ও মৃত্যু হলে কি এত উড়ে বেড়াতে পারবে না আকাশে, মাটিতেই পড়বে। যখন মাটিতে হকটা পড়ে গেল, যেদিন ওর মৃত্যু হয়ে যাওয়ার পর পড়ে গেল, তারপরে ওর যখন মৃত্যু দেহটা পড়ে আছে, ওর ডেড বডিটা যখন মাটিতে পড়ে আছে, তখন সেটার প্রতি কাজ শুরু করলো কে, মিস্টার ব্যাকটেরিয়া, মিস্টার ফাঙ্গি, এরা কাজ শুরু করলো। ওকে আস্তে 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 বিয়োজন করতে শুরু করলো, পচাতে শুরু করলো দেহের এক একটা পার্টকে, ঠিক আছে। তারপরে আস্তে পিঁপড়ে ফিপড়েরাও বা এরকম লেভেলের পোকারাও আস্তে আস্তে ওকে অ্যাটাক করবে। প্রথম লেভেলে সব থেকে বেসিক কাজ ব্যাকটেরিয়া, ফাঙ্গিরাই করে। সেই যে ওকে পচিয়ে মাটির সঙ্গে মেশাতে শুরু করলো, এই ব্যাকটেরিয়া বা যাদের কথা বললাম, ফাঙ্গিদের কথা, এরা হচ্ছে ডিকম্পোজার বা স্যাপ্রোট্রপস। কারণ কি, ব্যাকটেরিয়াগুলো ওর শরীরে উঠলো, ওকে চুষছে, ওকে খাচ্ছে, আর ওকে ধ্বংস করছে, ওকে আস্তে আস্তে মাটির সঙ্গে মেশাচ্ছে, এদেরকে বলে স্যাপ্রোট্রপস, ঠিক আছে। তো ব্রেক ডাউন ডেড ম্যাটার, যেগুলো মৃত আছে, ডেড ম্যাটার যা যা আছে, সেই ডেড ম্যাটারগুলোকে ব্রেক ডাউন করা, বিয়োজন করার কাজ হচ্ছে স্যাপ্রোট্রপদের। তো এটা গল্প ক্লিয়ার, বায়োটিক কম্পোনেন্টের এই গল্পটা, কারো কোনো ডাউট আছে এখানে? আশিকের ক্লিয়ার, ঠিক আছে। অ্যাবায়োটিক যদি দেখি, অ্যাবায়োটিক কম্পোনেন্ট নন লিভিংদেরকে, তাহলে কে হয়, সানলাইট। সানলাইট ছাড়া সালোক সংশ্লেষ কী করবে, সানলাইট প্রয়োজন, অ্যাবায়োটিক কম্পোনেন্ট ইম্পর্টেন্ট। ওয়াটার লাগবে, সয়েল লাগবে, এয়ার লাগবে, টেম্পারেচার, পিএইচ, হিউমিডিটি, যা এক্সট্রা ফ্যাক্টরগুলো আছে, যা ফটোসিনথেসিসকে ডিফাইন করবে, বাকি সমস্ত লিভিং ওয়ার্ল্ডকে ডিফাইন করবে, তারা হচ্ছে আমার অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এবার আমরা কেন বলি ইকোসিস্টেমের কম্পোনেন্ট এরা, কারণ তুমি বলো একটা বায়োটিক কম্পোনেন্ট এই অ্যাবায়োটিক কম্পোনেন্ট ছাড়া একা একা সাস্টেন করতে পারবে, এস অর নো? নো হলে থামস আপ করো, এস হলে থামস ডাউন আর থামস আপ, থামস ডাউন আর থামস আপ। সাস্টেন করতে পারবে? ইবনে যাচ্ছে মাথায় তো সব, শবনম, দিতি, ওকে, পারবে না। সো এই কারণে যেহেতু ওরা একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করে, বারবার একটা কথা বলছিলাম আমি 10 মিনিট আগে, ইন্টারাক্ট করে, স্যার ইন্টারাক্ট কী করে, এটা ইন্টারাক্ট করে, বুঝতে পারছো সবাই, এত বড় সময় হয়ে গেছে, তোমরা জানো যে কীভাবে সূর্যালোকের উপর উদ্ভিদরা ফটোসিনথেসিসের জন্য নির্ভরশীল। এবার নেক্সট আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাসপেক্টস অফ ইকোসিস্টেম। আমি বললাম ইকোসিস্টেমের 3টে, মানে শুধু ফাংশনালি হয় না, ওরা স্ট্রাকচারালও হয়, গঠনগতভাবে হয়, তারপরে কার্যগতভাবে হয়। গঠনগতভাবে যদি দেখতে যায়, তাহলে স্পিসিস কম্পোজিশনে দেখতে গেলে টাইপস অ্যান্ড নাম্বার অফ স্পিসিস ইন এ গিভেন এরিয়া, একটা পার্টিকুলার এরিয়াতে ধরো এটা একটা 10 by 10 কিলোমিটার বর্গ কিলোমিটার একটা জায়গা, ঠিক আছে। এই এরিয়াটাতে পার্টিকুলার কতগুলো স্পিসিস আছে একটা গিভেন এরিয়াতে, কত ধরনের স্পিসিস আছে, প্রজাতি আছে, সে নাম্বারটা ডিফাইন করে। এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট ইজ স্ট্রাটিফিকেশন।
স্ট্র্যাটিফিকেশন মানে কি, খুব ইম্পর্টেন্ট, সবাই খুব কনফিউজ করে। আর এটা থেকে নিটেও কোয়েশ্চেন এসছে বেশ কয়েকবার স্ট্র্যাটিফিকেশন থেকে। কি খুবই সিম্পল একটা কথা, ঠিক আছে। স্ট্র্যাটিফিকেশন মানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ অর্গানিজমস। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন মানে কি, ধরো যদি এটা একটা জঙ্গল শুরু হয়, মানে একটা ফরেস্ট, সেই জঙ্গলটার এটা সব থেকে মাটি, এটা নিচ মাটি। এবার ফরেস্টের টপ যেটা গাছ, সে টপ গাছের ক্যানোপির হাইট এখান অবধি হতে পারে, কিন্তু যেটা টপ সব থেকে উচ্চতম গাছ সেই ফরেস্টার, তার যেটা হাইট, সর্বোচ্চ হাইট, ওর মাথায় ওর একটা ছাদ, ওই ফরেস্টার ছাদ তৈরি করলো। কিন্তু তার নিচে তো অনেক লেভেলে আরও ফরেস্ট আছে না, কিছু গাছ এরকম টাইপের হাইটের আছে, কোনো গাছ এরকম হাইটের আছে, কোনো এরকম টাইপের ছোটো ছোটো ক্ষুদ্র আছে, কেউ বিরুৎ গুল্ম আছে, ঠিক আছে। তারপরে নিচে সব থেকে নিচে ডিকম্পোজাররা আছে, বুঝতে পারছো তো। এই একটা ফরেস্ট ইকোসিস্টেম, এর যেটা হাইট ছাদ, এর ছাদ থেকে নিয়ে মাটি পর্যন্ত, মাটি অবধি যা আছে, এই যে ভার্টিক্যাল মানে লম্বালম্বিভাবে যে ডিস্ট্রিবিউশন, এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় স্ট্র্যাটিফিকেশন। সো যেটা একদম যদি উপর থেকে কোনো ফুটেজ দেখো একটা, ঠিক আছে, উপর থেকে যদি একটা ফুটেজ, অনেক দেখেছো তোমরা আমাজন রেন ফরেস্টের ছবি, আশা করি সবাই দেখেছো ছোটোবেলা থেকে এতদিনে। সো তার উপর থেকে যদি দেখো, তো যে উপরে গাছের যে ছাদটা দেখতে পায় একদম উপরিভাগটা, সেটাকে ক্যানোপি বলা হয়, ওই ছাদটাকে। তারপরে নিচে যেগুলো স্রাবস থাকে সেগুলোকে আন্ডার স্টোরি বলা হয়, যেগুলো এই লেভেলে স্রাবস আছে, বিরুৎ গুল্ম টাইপের। তার নিচে যা আছে গ্রাসেস, একদম ঘাস, যেগুলো মাটির উপরে হয়ে আছে ঘাস। তার নিচে গ্রাউন্ড লেয়ার আছে ডিকম্পোজার, মাটির ভেতরে থাকতে পারে বা একদম ঘাসের সঙ্গে থাকতে পারে, মিশে থাকতে পারে গ্রাউন্ড লেয়ারে, সেটাকে বলি ডিকম্পোজার্স। এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল অ্যাসপেক্ট অফ ইকোসিস্টেম। ফাংশনাল অ্যাসপেক্ট যদি দেখতে যাই, তাহলে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট। এই চারটা অ্যাসপেক্টই আমাদের এই চ্যাপ্টার, ইকোসিস্টেম চ্যাপ্টারে কী কী আছে, তাহলে চারটা জিনিস আছে। কী আছে? প্রথম জিনিস প্রোডাক্টিভিটি। তাহলে প্রোডাক্টিভিটি কোথা থেকে পেলাম? প্রডিউসারদের থেকে। প্রডিউসার যাদেরকে বললাম, মানে যাদেরকে বললাম উৎপাদক, তারা কতটা এনার্জি বা খাদ্য উৎপাদন করছে, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি। ওটা একটা অ্যাসপেক্ট গেল, ফাংশনাল অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট ইজ ডিকম্পোজিশন, মানে ডিকম্পোজাররা কীভাবে ডিকম্পোজ করছে, কী লেভেলে ডিকম্পোজ করছে, কোথায় ডিকম্পোজিশন কম হবে, কোথায় বেশি হবে, সেই গল্পটা। এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। মানে তুমি ভাবো যে একটা বাজ মরে গেল, মরে গিয়ে বা একটা ডাল ভেঙে পড়লো গাছ থেকে, সেটা মাটিতে পড়ে থেকে গেল, ওটা পচলোই না, কেমন হবে একটা ইকোসিস্টেম? বা পৃথিবীটাকে ইমাজিন করে দেখো একবার, যেমন একটা পৃথিবীতে আমরা আছি, যে পৃথিবীতে যে মরে গেছে তার আর কোনো পচন হচ্ছে না, মানে ব্যাকটেরিয়া বলে কোনো জিনিস পৃথিবীতে নেই, তাহলে কেউ বেঁচে থাকতে পারতাম আমরা? প্রতিদিন অহরহ কত কুকুর বাড়ির আশেপাশে এদিক ওদিক মারা যায়, কত মানুষ মারা যায়, ঠিক আছে। মানুষকে ঠিক না হয় মানে বিভিন্নভাবে ওকে শেষ করা হয়, দাহ করা হয়, শেষভাবে ব্যবস্থা করা হয় মানুষের ক্ষেত্রে, সেটা গল্প আলাদা। বাকি সমস্ত কত রকমের অ্যানিমেলস আরও মরছে ভাবো, বা গাছপালাগুলো ভেঙে পড়ছে, যদি ওগুলো মানে ডিকম্পোজ না হতো কী হবে সিচুয়েশন? পুরো ইকোসিস্টেমটা বিগড়ে যাবে। এনার্জি ফ্লো, থার্ড ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এনার্জি ফ্লো, মানে এনার্জি কীভাবে ফ্লো করছে ইকোসিস্টেমটার মধ্যে, সেটা দেখব। আর নিউট্রিয়েন্ট সাইক্লিং, যেটার ব্যাপারে বেসিক একটু গল্প আগে বলেছি। চারটা ইম্পর্ট্যান্ট ফাংশনাল অ্যাসপেক্ট আছে। তাহলে এরপরে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে ইকোসিস্টেমের ফাংশনাল অ্যাসপেক্ট কী, তাহলে কেউ কনফিউজ করবে, মাথা চুলকাবে না, বলে দেবে ডিরেক্ট বলবে সবাই, এটা আশা করছি। নেক্সট প্রথমটাকে তুললাম, যেটা হচ্ছে প্রোডাক্টিভিটি ভাইয়া। তা প্রোডাক্টিভিটির এখানে প্রথমে দেওয়া আছে একটা ছোট্ট জিনিস, যার নাম হচ্ছে সান, সূর্য। মানে বুঝতে পারছো, আমরা ছোটোবেলা থেকে জানি সকল শক্তির অধিকারী সূর্য। এই যে সকল শক্তির অধিকারী সূর্য, অ্যাকচুয়ালি কিন্তু রোল প্লে করছে সব থেকে বড় রোল সেই। কিন্তু কীভাবে হয়? ডিরেক্টলি তো আমরা সানলাইটকে কাজে লাগাতে পারি না, সোলার প্যানেলের গল্প আলাদা, আদারওয়াইজ খাদ্যের জন্য তো কাজে লাগাতে পারি না, এনার্জির জন্য। দ্য রেট অফ বায়োমাস প্রোডাকশন ইন অ্যান ইকোসিস্টেম ইজ প্রোডাক্টিভিটি। সো যেটা বললাম না, ধরো এটা একটা ইকোসিস্টেম, এই পার্টিকুলার ইকোসিস্টেমে যদি এনার্জি প্রডিউস হয়, যদি শক্তি যেটা আছে এনার্জি, সেটা যদি প্রডিউস হয় ঠিকঠাকভাবে, তাহলে এই ইকোসিস্টেমের প্রতিটা কম্পোনেন্ট, বি ইট লিভিং, মানে লিভিংয়ের মধ্যে তোমার বি ইট অ্যানিমাল, বি ইট প্লান্ট, বি ইট ফাঙ্গি, বি ইট অ্যালগি, বি ইট মোনেরা, কুছ ভি হো सकता है, সে যেই হোক না কেন, যদি এনার্জি সাফিসিয়েন্ট লেভেলে না পায়, এনার্জি মানে কি আলটিমেটলি খাদ্যটাকে বলছি আমরা, ফুড থেকে এনার্জি আছে, খাদ্য যদি সাফিসিয়েন্ট লেভেলে না পায়, তাহলে ওরা বেঁচে থাকতে পারবে? ওদের সংখ্যা কমবে, ওদের সাস্টেনেবিলিটি কমবে। দ্যাট মিনস বায়োমাস মানে কি, বায়োটিক যা কম্পোনেন্ট আছে একটা ইকোসিস্টেমে, বায়োটিক কম্পোনেন্ট মানে কি এতক্ষণে বুঝে গেছো, বারবার যেন বলতে না, আশা করি সবাই বুঝে গেছো।
এই বায়োটিক কম্পোনেন্টের যা মাস, ওজন, টোটাল ওজন, সেটাকে বলি বায়োমাস। মানে প্রতিটা লিভিং, মানে এই ধরো এখানে 10টা আছে তোমার মানে ফ্রগস, 10টা ফ্রগস আছে, এটা একটা পার্টিকুলার ইকোসিস্টেমের কথা বলছি। ধরো বা একটা পন্ড ইকোসিস্টেমের আমি নিলাম, 10টা ফ্রগ আছে, এবার ধরো 500 ফিশ আছে, ঠিক আছে, আর বাকি ধরো এন অ্যামাউন্ট অফ মানে পার্টিকুলার সংখ্যা কিছু অ্যালগি কিছু আছে, তো পুরোপুরি মিলে একটা ইকোসিস্টেম তৈরি করেছে। এবার যদি এখানে এনার্জির ফ্লো কমে যায়, খাদ্য সংখ্যা কমে যায়, খাদ্যর পরিমাণ কমে যায়, তাহলে ওদের সংখ্যা কমবে, স্বাভাবিক, ওদের ওজন কমবে প্রথমত। তার মানে কি বায়োমাস ডিক্রিজ করবে। যদি ফুডের কমে যায় তাহলে কি বায়োমাস ওভারঅলি যা বায়োটিক কম্পোনেন্ট তাদের যদি সংখ্যা, তাদের যদি পরিমাণ, আয়তন কমতে থাকে, তাহলে বায়োমাসটা ডিক্রিজ করবে। এটাকে বায়োমাস বলে। মানে বায়োমাস জিনিসটা কি সেটা বোঝাতে চাইলাম, বায়োমাস নিয়ে জানার কনফিউশন না আসে। সো দ্য রেট অফ বায়োমাস প্রোডাকশন ইন অ্যান ইকোসিস্টেম। আর তখন এখন তোমরা সবাই ক্লাস 12 পাস করেছো আশা করছি, এটুকু সবাই জানো যে রেট কথার অর্থ কী। 1 সেকেন্ড। রেট কথার অর্থ কী? রেট মানে সময়ের সাপেক্ষে হার। তো একটা পার্টিকুলার ইকোসিস্টেমে একটা পার্টিকুলার সময়ের বিশেষে, ঠিক আছে, সময়ের ক্ষেত্রে ওই ইকোসিস্টেমের বায়োমাস যেটা আছে সেটা কতটা বাড়লো, কতটা প্রডিউস হলো, সেটাকে আমরা বলবো ইকোসিস্টেমের প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি জিনিসটা কি লেম্যান ভাষায় সবার ক্লিয়ার? কারো ডাউট কিছু আছে, কোনো কোয়েশ্চেন, কনসার্ন? ঠিক আছে, নেক্সট টাইপ যদি দেখি প্রোডাক্টিভিটি, দুটো প্রোডাক্টিভিটি হয়। একটা বলি প্রাইমারি প্রোডাক্টিভিটি, যেটা সব থেকে প্রাইমারি যারা আছে তারা করছে, যেমন প্লান্ট যারা অ্যাকচুয়ালি প্রডিউস করছে, ওটাকে বলি প্রাইমারি প্রোডাক্টিভিটি। হ্যাঁ, যেটা এনার্জি ফিক্সড বাই অটোট্রপস ভায়া ফটোসিনথেসিস, মানে অটোট্রপিক যারা আছে, প্লান্ট হতে পারে, অ্যালগি হতে পারে, তারা যেটা ফটোসিনথেসিসের সাহায্যে নিজের মধ্যে এনার্জি তৈরি করছে, সেটাকে বলি প্রাইমারি প্রোডাক্টিভিটি। এবার যেটা টোটাল ফটোসিনথেটিক প্রোডাক্ট তৈরি হলো, যেটা টোটাল এনার্জি তৈরি হলো, সেটাকে বলি জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এবার অনেকগুলো শক্তি খরচ হচ্ছে, খরচ হওয়ার দরুন ফাইনালি গ্রস প্রোডাক্টিভিটি থেকে যেটা প্রোডাক্টিভিটি আমার মাইনাস হচ্ছে, রেসপিরেশন করলো প্লান্ট, আরও অনেক এনার্জি নষ্ট হলো, সেটা নষ্ট হওয়ার পরে যেটা ফাইনাল প্রোডাক্টিভিটি নেক্সট স্টেপের জন্য অ্যাভেলেবেল, মানে নেক্সট স্টেপে কে আছে, প্লান্টকে কে খাচ্ছিল এখানে, প্লান্টকে খাচ্ছিল প্রাইমারি কনজিউমাররা। প্রাইমারি কনজিউমার মানে হার্বিভোর, ধরো যাদেরকে তৃণভোজী বলি, হার্বিভোর্স। তো এই গাছেরা প্রথমে খাবার তৈরি করলো, এই গ্রিন প্লান্ট, এটা একটা গ্রিন প্লান্ট, ও যা তৈরি করলো নিজের মধ্যে। এবার নেক্সট ধরো এখানে গাছটাকে ধরো প্রাইমারি যে আছে কনজিউমার, সে খাবে, প্রাইমারি কনজিউমার খাবে, হার্বিভোররা খাবে। খাওয়ার আগে অবধি ও নিজের তো রেসপিরেশন আছে, গাছ থেকে হচ্ছে বেঁচে থাকতে হবে। ও নিজে রেসপিরেশন করার পরে যেটা গ্রস তৈরি করলো, ওটা থেকে রেসপিরেশনটা মাইনাস করলাম, যেটা নেট এদের কাছে গেল, যে এনার্জিটা পরের এই প্রাইমারি কনজিউমারদের কাছে ফ্লো করলো, সেটাকে বলি এনপিপি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তো গ্রস কি, যেটা গাছ তৈরি করলো সেটা গ্রস, যেটা গাছ নিজের বেঁচে থাকার জন্য খরচ করলো রেসপিরেশন করার জন্য সেটা আর। তো এনপিপি মানে হ্যাঁ, এনপিপি ইজ ইকুয়ালস টু জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেশন ইজ ইকুয়ালস টু এনপিপি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, যেটা পরের প্রাইমারি কনজিউমারদের জন্য অ্যাভেলেবেল। আর যদি কনজিউমার যারা আছে, কনজিউমারদের দ্বারা যদি আবিষ্কার হয়ে থাকে, মানে তৈরি হয়ে থাকে, বায়োমাস জেনারেট হয়ে থাকে, তাহলে সেটাকে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি বলি। হার্বিভোর বা কার্নিভোর যদি কোনো রকমভাবে বায়োমাস জেনারেট করে থাকে, তাহলে সেটাকে আমরা সেকেন্ডারি প্রোডাক্টিভিটি বলি, যেটা খুবই নগণ্য। সো মেন কনসার্ন ইজ আওয়ার প্রাইমারি প্রোডাক্টিভিটি। এবার কী কী জিনিস আছে যারা প্রোডাক্টিভিটিকে মেনলি অ্যাফেক্ট করে? প্লান্টের স্পিসিস, যে কোন ধরনের, কারণ সব প্লান্টের ক্ষেত্রে সালফোনসেলেসের রেট সেম থাকে না, তো প্লান্টের স্পিসিস কী আছে একটা ইকোসিস্টেমে, সেটা ডিফাইন করবে যে কী লেভেলে ওখানে তোমার অ্যাকচুয়ালি আমার ফটোসিনথেসিস হচ্ছে। লাইটের অ্যাভেলেবিলিটি কতটা আছে, সানলাইট কতটা ঠিকঠাকভাবে ওখানে অ্যাভেলেবেল আছে, সূর্যালোক আসছে কি আসছে না, টেম্পারেচার কেমন থাকে জায়গাটাতে, স্বাভাবিক মানে যদি এখন তোমার এরকম মানে পুরোপুরি শীতকালীন জায়গা হয়, তাহলে ডেফিনেটলি সেখানে একটু টেম্পারেচার অভাব থাকবে, সেখানে অবশ্যই সালফোনসেলেস কম হবে। কাশ্মীর, সেখানে বরফই তো ঢাকা দিয়ে আছে। আর যদি আমি একটা কেরালা নিই, তো কেরালায় কি হাইলি প্রচণ্ড রেন, বা মেঘালয়ের মৌসুমরা প্রচণ্ড রেন, প্রচণ্ড টেম্পারেচারও বেশি, রেনও বেশি হচ্ছে, জলের অ্যাভেলেবিলিটি, ময়েশ্চার আছে, নিউট্রিয়েন্ট আছে সয়েলে, তাহলে কি প্রচণ্ড পরিমাণে সেখানে প্রোডাক্টিভিটি বেশি হবে। তো সয়েলে নিউট্রিয়েন্ট, মাটি থেকে নিউট্রিশন আছে, সমস্ত কিছু ডিপেন্ড, এইগুলো কিছু কিছু ফ্যাক্টর আছে যারা প্রোডাক্টিভিটিটাকে অ্যাফেক্ট করে।
সো প্রোডাক্টিভিটিকে কী অ্যাফেক্ট করছে সবার ক্লিয়ার? যেমন ধরো কতটা বেশি ইম্পর্টেন্ট নিউট্রিশন সমস্ত কিছু, সেটা যদি দেখো একবার, তাহলে ওশান, পৃথিবীর যেন আমরা 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই ওশানের 70% ওশান এরিয়া নিয়ে আছে গোটা পৃথিবীর, তারপরেও সমুদ্র অনেক লো প্রোডাক্টিভিটি শো করে। কারণ কি? সমুদ্রে তো আর মাটি নেই, মাটি তো অনেক নিচে, ঠিক আছে, তলদেশে, সেটা কথা বাদ দাও, যতটা জায়গা নিয়ে আসে সমুদ্র ততটা জায়গাতে তো মাটি দেয় মাটির মতো করে এখানে। তো যেহেতু মাটি নেই সেহেতু নিউট্রিয়েন্টের অভাব, আর নিউট্রিয়েন্টের লিমিটেশনের কারণে সমুদ্রের প্রোডাক্টিভিটি স্থলের তুলনায় অনেক কম। এবার যেটা কথা বলছিলাম, সোলার এনার্জি আছে, সোলার এনার্জি থেকে এনার্জি স্টোর করলো ফটোসিনথেসিসের সাহায্যে কোনো একটা প্লান্ট বা অ্যালগি, সে যেটা করলো সেটাকে জিপিপি বললাম, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এই জিপিপি থেকে এবার সেল তার নিজের কাজের জন্য, মানে এই প্লান্ট বা অ্যালগিটা নিজের এনার্জি কাজে লাগালো সেলুলার কাজের জন্য, রেসপিরেশন করার জন্য। তো সেই জিপিপি থেকে রেসপিরেশনটা বাদ দিয়ে দেবো, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি পেয়ে যাবো। তাহলে এনপিপি ইজ ইকুয়াল টু জিপিপি মাইনাস আর, কারো জন্য এটাতে কোনো কনফিউশন না আসে, ভেরি ইজি থিং, মুভিং এহেড। নেক্সট যদি দেখি ডিকম্পোজিশন, বুঝতে পেরেছো প্রোডাক্টিভিটি জিনিসটা আমরা শেষ করলাম, প্রোডাক্টিভিটি কী বুঝতে পেরেছো। এবং নেক্সট যেটা জিনিস সেটা হচ্ছে ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন কি? সো প্রসেস বাই হুইচ decomposers break down complex organic matter into simpler inorganic substances, মানে যে প্রসেসটার সাহায্যে যারা ডিকম্পোজার আছে, মানে ব্যাকটেরিয়া যেমন একটা এক্সাম্পল বললাম, এই ডিকম্পোজার যারা আছে এরা ব্রেকডাউন করে কমপ্লেক্স অর্গানিক ম্যাটার, একটা পুরো বড় জটিল একটা অর্গানিক ম্যাটার আছে, বললাম একটা ধরো বাজ মরে পড়ে আছে, তার মানে কি বাজের একটা পুরো দেহের মধ্যে সিস্টেম আছে, ওর নার্ভাস সিস্টেম আছে, বাজের কার্ডিয়াক সিস্টেম আছে, সমস্ত সিস্টেম আছে, তো একটা পুরোপুরি কমপ্লেক্স অর্গানিক ম্যাটার মাটিতে পড়ে আছে, সেটাকে আস্তে 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 সেটাকে ভেঙে ভেঙে বিয়োজন করে 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 ওকে সিম্পল ইনঅর্গানিক সাবস্ট্যান্সে কনভার্ট করছে, যাতে করে ওটা সেটা মাটিতে অ্যাকচুয়ালি গিয়ে মিশে যায়। এটাকে বলে আমরা ডিকম্পোজিশন। এবার কম্পোনেন্টস কী কী ইনভলভড আছে? প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেট্রিটাস। ডেট্রিটাস কাকে বলি? ডেট্রিটাস কাকে বলি? যেটা ডেড, যেটা মরছে, যেমন এখানে আমি বাজের কথা বললাম, তো বাজ হচ্ছে ডেট্রিটাস, ঠিক আছে। বা একটা গাছের ডাল ভেঙে পড়েছে, একটা গাছের পাতা নিচে মাটিতে পড়েছে, তো সেটা কি ডেট্রিটাস। ইভেন মলও হতে পারে, সেটা বিভিন্ন প্রাণীর মলও হতে পারে। সো সেই মল থেকে নিয়ে গাছের ভাঙা টুকরো, কোনো মৃত প্রাণী দেহ, যে কিছু হতে পারে সেটা, তো যে জিনিসটা পচবে সেটাকে ডেট্রিটাস বলি। এগুলো নিয়ে যেন কনফিউশন না আছে, ডেট্রিটাস কি, ডিকম্পোজার কি। আর ডিকম্পোজারকে যে ডিকম্পোজ করছে, কে ডিকম্পোজ করছে? ব্যাকটেরিয়া বা ফাঙ্গি হতে পারে ডিকম্পোজার, যে কয়েকজন হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে বা ফাঙ্গি হতে পারে। এছাড়াও ডেট্রিভোর্স থাকে। ডেট্রিভোর্স কাদেরকে বলি? আর্থওয়ার্ম এবং টারমাইট, এদেরকে ডেট্রিভোর বলি, ঠিক আছে, ডেট্রিভোর্স বলি, আর্থওয়ার্মস এবং টারমাইটসকে। সো ব্যাকটেরিয়া ফাঙ্গিদেরকে ডিকম্পোজার বলি, আর আর্থওয়ার্ম টারমাইটসদেরকে ডেট্রিভোর্স বলি। স্টেপস কী কী হয়? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। স্টেপস অফ ডিকম্পোজিশন, স্টেপ বাই স্টেপ 1 2 3 4 5 সিরিয়াল ওয়াইজ মাথায় রাখতে হবে কী কী স্টেপ আছে ডিকম্পোজিশনে। প্রথম হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। প্রথম হচ্ছে কি ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে কি? ব্রেকডাউন ইন্টু স্মলার পার্টিকলস, ব্রেকডাউন ইন্টু স্মলার পার্টিকলস, যেটা আর্থওয়ার্ম বা ইনসেক্টটা করছে। মানে প্রথমবার একটা যখন তোমার বড় কমপ্লেক্স অর্গানিক ম্যাটার পড়ে আছে, তখন সেটাতে ফার্স্ট স্টেপ যেটা করে সেটা কিন্তু ডেট্রিভোর্সটা করে, কারণ ওটা সেটা অনেক বড় সিচুয়েশান আছে, ওটাকে আস্তে আস্তে প্রথমে ভাঙার কাজটা করবে পোকারা। অ্যান্ট, পিঁপড়েকে দেখবে, পিঁপড়ে দেখতে পাবে, পিঁপড়ে গিয়ে খাচ্ছে, বিভিন্ন পোকা গিয়ে খাচ্ছে, নিউট্রিশন নিচ্ছে। তো ডেট্রিভোর্সরা ফার্স্ট স্টেপটা করে এখানে, যেটা কাজ করে ওরা ফার্স্ট স্টেপে, সেটাকে বলে ফ্র্যাগমেন্টেশন। তারপর লিচিং হয় সেকেন্ড স্টেপ। এবার কি হলো? সলিউবল নিউট্রিয়েন্টস রিমুভড বাই ওয়াটার, জল ফল এসছে সংস্পর্শে, এবার যে সলিউবল নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো জলের সাহায্যে সেখান থেকে সরে গেল, সেটাকে লিচিং বলবো। তারপরে হবে ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম মানে কি? এনজাইমেটিক ব্রেকডাউন বাই মাইক্রোবস। এবার এই যে যাদেরকে ডিকম্পোজার বলছি, ব্যাকটেরিয়া ফাঙ্গি, এবার এরা রোল প্লে করতে আসলো, ওরা ক্যাটাবোলাইজ করবে পুরোপুরি এনজাইম লেভেলে, এনজাইম রিলিজ করবে নিজের দেহ থেকে, এনজাইম রিলিজ করে সে অবশিষ্টাংশ যেটা পড়ে আছে সেই লিভিং থিংয়ের, সেটাকে পচে পচে সেটাকে ব্রেকডাউন করবে পুরোপুরি। তারপরে হবে হিউমিফিকেশন। এবার মাটির টাচে আছে, মাটির টাচে যখন থাকবে তখন সেখানে সে যেই পার্টিকুলার জায়গাটাতে সে বডিটা পড়ে আছে সেখানটাতে সে মাটির সঙ্গে রিয়াকশন করে হিউমাস তৈরি করে। কি তৈরি করে? হিউমাস।
যে হিউমাসটা কি মাটির সঙ্গে মিশে গেছে অ্যাকচুয়ালি ওই অর্গানিক ম্যাটারটা, তো এই জায়গাটাতে পড়লো, এই জায়গাটাতে পার্টিকুলার এই জায়গাটাতে ধরো এক সেকেন্ড, তো এই জায়গাটাতে যে পড়েছে ধরো এখানে পার্টিকুলার জায়গাটাতে পড়েছিল, তো মাটির এই জায়গাটাতে যে জায়গাটাতে পড়েছিল সেখানকার মাটির সঙ্গে মিশে এই পার্টিকুলার জায়গার এরিয়াটা অনেকটা ডার্কার হয়ে যাবে, স্টেবল হবে আর প্রচণ্ড নিউট্রিয়েন্ট রিচ। কারণ কি ওই প্রাণীটা যে মারা গেল বা ওই উদ্ভিদের অংশটা যেটা ধ্বংস হলো সেটা তো অনেক নিউট্রিশন ছিল, সে নিউট্রিয়েন্ট রিচ হয়ে গেল এখানকার মাটিটা। তো এই যে মাটিটা এখানে তৈরি করলো, যেখানে অলরেডি আবার কেঁচো কাজ করে রেখেছে, যেখানে অলরেডি ব্যাকটেরিয়া কাজ করে রেখেছে, তো এই কালো ধরনের মাটিটাকে আমরা বলি কি হিউমাস। এর পরের স্টেপ হবে মিনারেলাইজেশন। মিনারেলাইজেশন মানে কি রিলিজ অফ ইনঅর্গানিক নিউট্রিয়েন্টস। এবার এখান থেকে মাটিতে কি অনেকগুলো ইনঅর্গানিক নিউট্রিয়েন্টও বেরায়, যেমন নাইট্রেটসের কম্পোনেন্ট যারা আছে সেগুলো, ঠিক আছে, বা ফসফেটসের কম্পোনেন্ট যারা আছে সেগুলো এবার মাটিতে এসে মিশবে। যে বলছিলাম না যে নিউট্রিয়েন্ট সাইকেল মেনটেন করে, এইভাবে নিউট্রিয়েন্ট সাইকেলটা মেনটেন হয়। সো ডিকম্পোজিশনের স্টেপ কী কী হলো? ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন। FLCHM একদম ক্রমগতভাবে যেন অর্ডার ওয়াইজ মাথায় থাকে। FLCHM, ফ্র্যাগমেন্টেশন, লিচিং, হিউমিফিকেশন, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন। দিস ইজ ডিকম্পোজিশন। কী কী জিনিস আছে? ভেরি ইম্পর্টেন্ট, নিটে এটা থেকে অনেকবার কোয়েশ্চেন এসছে, ঠিক আছে, পাশে আসতেই পারে। কী কী জিনিস আছে যারা ডিকম্পোজিশনকে ফাস্টার করে? ওয়ার্ম টেম্পারেচার, ঠিক আছে, উষ্ণ পরিবেশ যত বেশি উষ্ণ, ঠিক আছে, পরিবেশ যত বেশি উষ্ণ সেখানে ডিকম্পোজিশনের রেট তত বেশি ফাস্ট থাকবে। অ্যাডিকুয়েট ময়েশ্চার, বাতাসে আর্দ্রতা কেমন আছে সেটা তত বেশি ফাস্টার করবে। কেমিক্যাল নেচার অফ ডেট্রিটাস। এবার ডেট্রিটাস মানে কি? আশিক, হোয়াট ইজ ডেট্রিটাস? আশিক, ডেট্রিটাস কি? যেটা স্যার মাটিতে পড়ে যায়, ডেড বডি বা কোনো কিছু নেই, যেটা অ্যাকচুয়ালি কি মানে ধ্বংস হচ্ছে, কমপ্লেক্স বডিটা, সেটাকে বলে কি ডেট্রিটাস। তো ওই যে ডেট্রিটাসটা আছে সেটার কি নেচার, সে নেচারটাও কিন্তু অনেকটা ম্যাটার করবে যে কত ফাস্ট, কত তাড়াতাড়ি ডিকম্পোজ হবে। তো সেলুলোজ যেটা আছে সেটা ডিকম্পোজ হয় সব থেকে কুইকলি। ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেলুলোজ যেটা আছে সেটা সব থেকে ফাস্ট ডিকম্পোজ হবে। বা ধরো আরেকটা কথা সেলুলোজের সঙ্গে থাকতে পারে, যেটা কথা হচ্ছে নাইট্রোজেন রিচ। যদি নাইট্রোজেন রিচ কম্পোনেন্ট থাকে তাহলে সেটা খুব ফাস্ট মানে ডিকম্পোজ হবে। আর লিগনিন নামক কম্পোনেন্ট যদি থাকে তাহলে সেটা ডেট্রিটাস মানে সব থেকে রেজিস্ট্যান্ট, ওটা সব থেকে স্লো হবে আর ইজিলি মানে নিজেকে ডিগ্রেড করতে দেবে না। সো লিগনিন ইজ রেজিস্ট্যান্ট অ্যান্ড সেলুলোজ ইজ কুইক। সেলুলোজ আর অলসো এটা মেনশন থাকতে পারে নাইট্রোজেন রিচ কম্পোনেন্টরা কুইক, বাট লিগনিন ইজ রেজিস্ট্যান্ট। এটা কথা মাথায় থাকবে সবার। মাথায় থাকবে, ঠিক আছে, ভেরি গুড। সো ডেট্রিটাস, এটার কি বললাম তাহলে স্টেপস? ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন মুখস্থ করবে সবাই। নেক্সট যেটা ঢুকছে সেটা হচ্ছে, এক সেকেন্ড, ঠিক আছে, আবার সেম। আচ্ছা, এটা হচ্ছে এনার্জি ফ্লো, মেনলি আমরা যেটা পড়বো সেটা কি ব্যাপার? ঠিক আছে, এবার আমরা দেখছি এনার্জি ফ্লো, নেক্সট কম্পোনেন্ট। এনার্জি ফ্লোর জানো সমস্ত শক্তির উৎস সূর্য, সেটা দেখে নিয়েছি আমরা অলরেডি। সোলার এনার্জি ড্রাইভস অল ইকোসিস্টেম। যত রকম ইকোসিস্টেম হতে পারে, সেটা অ্যাকোয়াটিক হতে পারে, সেটা তোমার স্থলজ হতে পারে, যেখানে হোক না কেন সমস্ত শক্তির উৎসকে শান।
অনলি 2 to 10% অফ ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন ইউজড। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সূর্য থেকে যা শক্তি আসে, মানে এই পৃথিবী আর এই সূর্য থেকে যে শক্তি আসছে, যা শক্তি আসছে এর মাত্র 2 থেকে 10% এনার্জি ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন, PAR নামে পরিচিত। মানে কি, যেটা অ্যাকচুয়ালি ইউজ হয়, 2 থেকে 10%ই এনার্জি আছে যেটাকে গাছেরা ট্র্যাপ করতে পারে, অ্যালগিরা ট্র্যাপ করতে পারে এবং নিজের ফটোসিনথেসিসের কাজে লাগাতে পারে। ইম্পর্টেন্ট কথা, ইনফরমেশন মাথায় রাখতে হবে যে সূর্যালোক থেকে আসা কত পার্সেন্ট রেডিয়েশনকে, কত পার্সেন্ট এনার্জিকে আমরা কাজ মানে ফাংশনালভাবে আমরা কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে 2 থেকে 10%। আর এই 2 থেকে 10% রেডিয়েশনকে বলা হয় PAR, পার বা ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন। এবার একটা কথা মাথায় রাখবে, অলওয়েজ অলওয়েজ এখানে আমাদের এখানে মানে ইকোসিস্টেমের ক্ষেত্রে ইউনিডিরেকশনাল ফ্লো হয়। কি হয়? ইউনিডিরেকশনাল ফ্লো, এনার্জির ফ্লো যেটা হবে সেটাতে কোনো মানে এনার্জি ফ্লোটার কথা বলছি, সেটা অলওয়েজ ইউনিডিরেকশনাল। এটা কখনো রিভার্স হতে পারে না, বাই ডিরেকশনাল হতে পারে না। এটা কথা মাথায় রাখবে সবাই, ইম্পর্টেন্ট নোট, যে এটা অলওয়েজ ইউনিডিরেকশনাল ফ্লো। মানে সান থেকে প্রডিউসারদের কাছে যাচ্ছে উদ্ভিদ, উদ্ভিদদের খেয়ে কনজিউমাররা, মানুষ মানে কনজিউমাররা নিজের জীবনযাপন করছে, বেঁচে আছে, কনজিউমাররাকে আবার ডিকম্পোজাররা ডিকম্পোজ করছে। তো দিস ইজ দ্য ফ্লো। এটা কখনোই পসিবল হবে না যে ডিকম্পোজার থেকে আবার সান এনার্জি নিচ্ছে, বা ডিকম্পোজার থেকে আবার কনজিউমার এনার্জি নিচ্ছে, বা কনজিউমার থেকে প্রডিউসারের কাছে এনার্জি আসছে, এটা হবে না। ক্লিয়ার সবার? এবার ট্রফিক লেভেলস যদি দেখি, যেটা আমি তোমাদের সঙ্গে অলরেডি ডিসকাস করে ফেলেছি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। সো ওটাকে না ট্রফিক লেভেলসও বলে। মানে এনার্জির ফ্লো যেটা হয়, এনার্জির ফ্লোটাকে দেখতে গেলে সেটাকে আমরা ট্রফিক লেভেল বলি সেটাকে। তো এই যে প্রডিউসার লেভেলে যারা আছে, যাদেরকে প্লান্ট বা অ্যালগি বা ফাঙ্গি, যাদের মধ্যে ফটোসিনথেসিস করার ক্ষমতা রয়েছে, তাদেরকে বলি প্রডিউসার। যাদেরকে খেলো, যারা প্রথম প্রডিউসারকে খেলো তাদেরকে বলি প্রাইমারি কনজিউমার্স, হার্বিভোর্স। তারপরে সেই হার্বিভোর্সদেরকে যে খেলো সেটাকে বলি সেকেন্ডারি কনজিউমার্স, কার্নিভোর্স। তারপরে সেই সেকেন্ডারি কনজিউমারকে যে খেলো তাকে বলি টার্সিয়ারি কনজিউমার্স বা টপ কার্নিভোর্স। এইভাবে এটা ট্রফিক লেভেলসটা ডিস্ট্রিবিউটেড থাকে বা সামনের দিকে মুভ করে। ইচ লেভেল রিসিভস এনার্জি ফ্রম দ্য লেভেল বিলো। মানে কি এটা বলতে চাইছে মেনলি, যেটা গল্প, যে লিন্ডেম্যান্স আছে, একজন বৈজ্ঞানিকের নাম লিন্ডেম্যান্স। এই লিন্ডেম্যান্সের 10% ল আছে, 10% শক্তির ফর্মুলা আছে, একটা নিয়ম। লিন্ডেম্যান্স কি বলে এই ফর্মুলাতে মেনলি? লিন্ডেম্যান্স এটাই বলে যে এই 10% এনার্জি অলওয়েজ লস হবে নেক্সটে যেতে যেতে। মানে ধরো প্রডিউসার আছে, আমরা আগে দেখলাম যে প্রডিউসার যদি থাকে গাছ, প্রডিউসারদের থেকে যখন প্রাইমারি এতে যাচ্ছিলো তখন মানে দেখলাম যে জিপিপি হচ্ছিল, জিপিপি থেকে আর মাইনাস হচ্ছিল। তো এই আর যে মাইনাস হচ্ছে, বুঝতে পারছো তো আরটা তো অ্যাকচুয়ালি ওখানে নষ্ট হলো। তারপরে নেক্সট 90%, মানে এই যদি 100% বানালো উদ্ভিদ, তো নেক্সট থেকে 90% যাবে। আবার তারপরে যখন প্রাইমারি কনজিউমারের কাছে গেল, ওটা 80% হয়ে গেল। আবার সেখান থেকে যখন আবার উল্টো হয়ে গেল না কি 90% তো স্যার লস্ট হয়ে যাবে না, 10%ই যাবে নেক্সট জেনারেশনে, মানে নেক্সট এতে, ও নেক্সট সরি, লেভেলে। আমি কি বলছিলাম, আমি উল্টোটা বলছিলাম নাকি? আচ্ছা আচ্ছা, মাই ব্যাড, আমি উল্টো কথা বলছিলাম। 10% যাবে, 90%ই লস্ট হবে। 10% যাবে, 90%ই লস্ট হবে। আমি কি বলছিলাম? ওকে, মাই ব্যাড, মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যায়। ঠিক আছে, সো অনলি 10% অফ এনার্জি ইজ পাস টু দ্য নেক্সট ট্রফিক লেভেল। আর যেটা নেক্সট 90% আছে সেটা অ্যাজ এ হিট, সেটা পরিবেশে যাবে ফিরে, কিন্তু সেটা নেক্সট মানে তোমার নেক্সট লেভেলে, নেক্সট ট্রফিক লেভেলে পাসড হবে না। বাট ফুড চেনের কথা বলে, মানে লিন্ডেম্যানের লটা তোমরা বাকি ক্লিয়ার সবার মোটামুটি বুঝতে পেরেছো। এটাকে 10% ল বলে, এটাকেই 10% ল বলে। সো এটাই কোয়েশ্চেন আসতে পারে যে 10% ল কে দিয়েছিল, বা লটা মেনলি কি বলে। ঠিক আছে, আমি কি বলছিলাম তখন? আমি বলছিলাম 10% লস হবে, তাই তো? 10% লস হবে, 90% লস্ট অ্যাজ হিট। না না না, আশিক তুমি কি বললে, একবার রিপিট করো।
আর আমি বললাম যে নেক্সট টপিক লেভেলে 10%ই যাবে, 90% তো লস হবে, মানে এখানে যেটা লেখা আছে ওটা হুম, দেখে যাবো। না না না, আমি ঠিকই বলছিলাম, তুমি কনফিউজ করালে আমাকে। শোনো শোনো শোনো, এখানে অ্যাকচুয়ালি হয় কি, 10%ই যায়, ঠিক আছে, 10%ই যায়, 90% মানে প্রতিটাতে 10% করে যায়, 10% করে লস খায় প্রতিটা স্টেপে। এখানে কথাটা কমপ্লিট লিখা নেই মেবি, মানে কথাটা যেটা লিখা আছে সেটা ধরতে পারছো না। 10% যেটা আছে সেটা পাস করতে থাকে, মানে লস করতে থাকে, লস হতে থাকে। স্যার না, 10% ট্রান্সফার হয়। 10% ট্রান্সফার হয় হ্যাঁ, প্রতিটা স্টেপে, 90% লস্ট হয়। এটা স্টেপে। হুম হুম, অনলি 10% অফ এনার্জি ইজ পাস টু দ্য নেক্সট টপ লেভেল। ঠিক ঠিক ঠিক, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, টাইপস অফ ফুড চেঞ্জ। আরে ওটা মাথায় এদিক ওদিক হয়ে গেছিলো, কনফিউজ হয়ে গেছিলো পুরোপুরি জায়গাটাতে। বেসিক জিনিস কিন্তু হয়ে যায় মাঝে মধ্যে ওগুলো জিনিস। ঠিক আছে, এবার টাইপস অফ ফুড চেন যদি দেখি, তাহলে একটা হচ্ছে গ্রেজিং ফুড চেন, একটাকে বলি ডেট্রিটাস ফুড চেন। গ্রেজিং ফুড চেন কি? গ্রেজিং ফুড চেন কি? গ্রেজিং মানে কি বাংলায়? গ্রেজিং মানে কি বাংলায়? চারণভূমি। হুম, খালি শাবনাম জানে। আচ্ছা, তো এই যে পশু চারণ, যেখানে চারণ হচ্ছে, যেখানে চারণ মানে অ্যাকচুয়ালি যেটা ঘাস, যেখানে খাচ্ছে ঘাসের কথা বলছি মেনলি এটা, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে গ্রেজিং ফুড চেন হয়। আর একটা ডেট্রিটাস ফুড চেন হয়। ডেট্রিটাস ফুড চেনে মানে আর অ্যাকোয়াটিক ফুড চেনও হতে পারে ডেফিনেটলি, এখানে দুটোর কথা মেনশন করা হয়েছে। আর ডেট্রিটাস ফুড চেন মানে যেখানে ধরো যেটা শুরু করছে ডেট্রিটাসরা, ডেট্রিভোর্সরা ডেট্রিটাসরা শুরু করছে ডেট্রিটাস দিয়ে, ঠিক আছে, ডিকম্পোজ যেখান দিয়ে শুরু হচ্ছে। তো স্টার্টস উইথ গ্রিন প্লান্ট, এখানে গ্রিন প্লান্ট দিয়ে স্টার্ট হবে, যেটা ধরো একটা গ্রাস, এক সেকেন্ড, যেটা ধরো একটা গ্রাস। এবার এই গ্রাসটা আলটিমেটলি কী করবে, গ্রাসটাকে ধরো গ্রাস অফার খেলো, গ্রাস অফার থেকে ফ্রগ, ফ্রগটাকে স্নেক, স্নেকটাকে হক, যেটা অলরেডি আমরা দেখেছি প্রথম দিকে। আর ডেট্রিটাসের ক্ষেত্রে কী হবে, স্টার্টস উইথ ডেড অর্গানিক ম্যাটার ডেট্রিটাস, আর ওটাকে আবার ডিকম্পোজার আবার থেকে পরে কার্নিভোর। এভাবে ডেট্রিটাস ফুড চেন যেটা আছে সেটা এদিকে মুভ করে, ঠিক আছে। এক সেকেন্ড, ওকে। সো ফুড ওয়েব মানে কমপ্লেক্স নেটওয়ার্ক অফ ফুড চেনস, যেটা মোর স্টেবল আর রেজিলিয়েন্ট সিস্টেম মেনলি প্রোভাইড করে, ওটাকে ফুড ওয়েব আমরা বলি। এনার্জি পিরামিডটা যদি দেখো কাছাকাছি এরকম টাইপের হয়, দেখতে পাচ্ছ টপ কার্নিভোর্সরা যেটা 1 নম্বরে আছে, নিচ দিয়ে যদি দেখো তাহলে প্রডিউসাররা 100% এনার্জি নিয়ে আছে, হারিভোর্সরা 10% নিয়ে আছে, কার্নিভোর্সরা 1% নিয়ে আছে, আর টপ কার্নিভোর্সরা 0.1% পাচ্ছে। মানে আলটিমেটলি 10%ই পাস অন হচ্ছে, আর 90% এনার্জি ওয়েস্ট হচ্ছে প্রতি ক্ষেত্রে। এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কি? আমার মধ্যে কেউ কনফিউজ করছো? কারো কোনো কনফিউশন নেই? ভেরি গুড। সো ইকোলজিক্যাল পিরামিড কাকে বলে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ট্রফিক লেভেলস শোয়িং এনার্জি, বায়োমাস অর নাম্বার অফ অর্গানিজমস, সেটাকে আমরা ইকোলজিক্যাল পিরামিড বলি। যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করবো কী কীভাবে, কী কী রিপ্রেজেন্ট করতে পারে, এনার্জির পিরামিড হতে পারে, বায়োমাসের পিরামিড হতে পারে, বা তোমার নাম্বার কতগুলো আছে অর্গানিজমের একটা ইকোসিস্টেমের মধ্যে, সেটারও পিরামিড হতে পারে। সো টাইপস অফ পিরামিড কী কী হয়, একটা যেটা বললাম পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ এনার্জি। সো নাম্বার অফ পিরামিড অফ নাম্বার যদি দেখি, সেটা কী হলো, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস পার লেভেল যেটা হয়, এটা বোথ পসিবল। মানে বোথ পসিবল কেন বলছি ওটা, পিরামিড অফ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস পার লেভেল, এটা হচ্ছে পিরামিড অফ বায়োমাস, টোটাল ড্রাই মাস অ্যাট ইচ লেভেল, আর পিরামিড অফ এনার্জি অ্যাট ইচ লেভেল,
এটাকে বলি পিরামিড এনার্জি। এবার বোথ পসিবল আর অলওয়েজ আপরাইট, এটা থেকে কে কি বুঝতে পারছো এটা কথা থেকে? এখানে কে কে বুঝতে পারলে? কে কিছু বুঝতে পারলে? এখানে বোথ পসিবল আর অলওয়েজ আপরাইট লেখা আছে শেষে, এটা থেকে কে কিছু বুঝতে পারলে? বলছি, তাহলে বলে দিচ্ছি আমি। মানে এই পিরামিড অফ নাম্বার যেটা আছে বা পিরামিড অফ বায়োমাস যেটা আছে, এটা কিন্তু মানে এ আপরাইট তো হতে পারে, সামটাইমস সেটা ডাউনওয়ার্ডসও হতে পারে, দুদিকে মানে ইনভার্টেড পিরামিডও হতে পারে, দুদিকে পসিবল। কিন্তু এনার্জির কথা বললাম, এনার্জি ইজ অলওয়েজ ইউনিডিরেকশনাল, কখনো রিভার্সে আসতে পারে না। সো এনার্জি অ্যাট ইচ লেভেল যেটা আছে সেটা অলওয়েজ আপরাইট হবে, এটা ইম্পর্টেন্ট কথা এখানে, যে এনার্জির যেটা পিরামিড হয় সেটা অলওয়েজ আপরাইট হয়, এটা কখনো রিভার্স হতে পারবে না, অলওয়েজ আপরাইট। ঠিক আছে? কারণ এনার্জি অ্যাট ইচ লেভেল যেটা দেখলে সেটা অলওয়েজ উপরে যেতে যেতে কমছে, কখনো বাড়ে না। এক্সাম্পলস, ইনভার্টেড নাম্বার পিরামিড ধরো দেখো, তাহলে একটা ট্রি, মেনি বার্ডস। ইনভার্টেডের এক্সাম্পল দেখো যে নাম্বার পিরামিডের ক্ষেত্রে, যে মেনলি কি হয় যে একটা ফরেস্ট আছে, সে ফরেস্টে কি একটা ফরেস্ট আছে, সে ফরেস্টে হাজার হাজার গাছ, সেখানে হয়তো ততগুলো পাখি নেই, তো সেখানে যে নাম্বার যদি দেখি গাছের পাখির সংখ্যার নাম্বার, তাহলে কি দেখবো যে হয়তো কখনো গাছের সংখ্যা অনেক বেশি, পাখির সংখ্যা কম। আবার এরকমও দেখতে পারি যে না, কোনো জায়গায় হয়তো একটা দুটো মাত্র গাছ আছে কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে, এবার সেই ইকোসিস্টেমে যখন দেখছি তো গাছের সংখ্যা খুবই কম, একদমই সংখ্যা কম, একটা দুটো গাছ, কিন্তু সে একটা দুটো গাছে এবার অনেকগুলো পাখি বসে আছে। ঠিক আছে? তো এই ধরো এদের নাম্বার যেটা আছে সংখ্যার পিরামিড, সেটা উল্টো হতে পারে। আর বায়োমাসের যদি কথা বলি, মানে যেটা প্রকৃত বায়োমাস ভর, ওটার বায়োমাসের কথা বলি, তাহলে অ্যাকোয়াটিকের যদি কথা বলো, অ্যাকোয়াটিকের ক্ষেত্রে ফাইটোপ্লাঙ্কটনের থেকে জুপ্লাঙ্কটনদের বায়োমাস অলওয়েজ বেশি হয়। আর যদি বেশি হয়, অলওয়েজ বেশি হয় কথাটা না, মানে বেশি হতেও পারে। আর যদি জুপ্লাঙ্কটনদের বায়োমাস বেশি হয় ফাইটোপ্লাঙ্কটন থেকে, তাহলে সেটা কিন্তু অলওয়েজ আবার উল্টো হয়ে যাবে। সো এই দুটো এক্সাম্পল তোমরা খালি এখানে মাথায় রাখবে, এক্সাম্পল দুটো ভালো, যে ইনভার্টেড নাম্বার পিরামিডের এক্সাম্পল কী হতে পারে, আর ইনভার্টেড বায়োমাস পিরামিডের এক্সাম্পল কী হতে পারে। অ্যাকোয়াটিকের যদি কথা বলি, তাহলে ফাইটোপ্লাঙ্কটন যদি জুপ্লাঙ্কটনের থেকে কাউন্টে কম হয়, তাহলে কিন্তু বায়োমাস যেটা আছে সেটা জুপ্লাঙ্কটনের বায়োমাস বেশি হতে পারে। এটা ইনভার্টেড বায়োমাস পিরামিড। লিমিটেশনস অফ ইকোলজিক্যাল পিরামিডসে যদি লিমিটেশনস দেখি, তাহলে কি হয়, লিমিটেশন কি, সীমাবদ্ধতা কী কী আছে। স্পিসিস ফিডিং অ্যাট মাল্টিপল লেভেলস, বিভিন্ন লেভেলে খেয়ে নিচ্ছে, ওটা এখানে দেখায় না এই পিরামিডের সাহায্যে। হঠাৎ করে কোনো একটা অন্য লেভেলে কেউ ঢুকে খেয়ে নিল, মানে যেটা আমরা ফুড ওয়েব দেখি, সেটাকে অলওয়েজ ফলো হয়, সেটা কি হওয়া পসিবল রিয়েল ওয়ার্ল্ডে? নাও হতে পারে, কেউ অন্য কিছু হঠাৎ করে বাইরে থেকে সার্টেন কিছু খেয়ে নিতে পারে, তো সেটা অলওয়েজ ওইভাবে মেনটেন হয় না, তো এটা একটা লিমিটেশন যেটা দেখায়, যেভাবে আমরা ফুড ওয়েবস ওইভাবে মেনটেন হয় না। স্যাপ্রোফাইটদেরকে ধরা হয় না। স্যাপ্রোফাইট মানে কি, এই যারা ধরো হোস্টের বডিতে খাচ্ছে, আমিও তো হোস্ট, আমার তো দেহের মধ্যে এখন লাখ কোটি ব্যাকটেরিয়া আছে, পেটের মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যে, গাটের মধ্যে, তো সেক্ষেত্রে কি সমস্ত কিছু কিন্তু এগুলোতে ভ্যালিড হয় না। তো স্যাপ্রোফাইটদের জন্য এগুলো লিমিটেশন, ঠিক আছে, লিমিটেশনটা নট ইম্পর্টেন্ট, এটা ইউ ক্যান স্কিপ। এবার হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন, এটা এতদূর অবধি ক্লিয়ার সবার? ক্লিয়ার? ইকোলজিক্যাল সাকসেশন মানে কি, কে কি জানো ইকোলজিক্যাল সাকসেশন কি? হোয়াট ইজ ইকোলজিক্যাল সাকসেশন? কে বলবে, বলো, কে একজন বলো, আনমিউট করে নিয়ে গিয়ে। বলো শাবনাম। হ্যাঁ স্যার, বলো মানে ইকোলজিক্যাল যেটা নির্দিষ্ট সময়কালের মধ্যে এবং নির্দিষ্ট যদি বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায়ের মধ্যে মানে পরিবর্তনে পরিণত হয়ে স্থায়িত্ব বা জীব সম্প্রদায়ের আগমন ঘটেছে, এটাকেই বলে। আরেকবার বলবে প্লিজ শাবনাম। মানে সেটা হচ্ছে যে মানে কোনো যদি প্রাকৃতিক পদ্ধতিতে মানে নির্দিষ্ট সময়ে
হুম এবং নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যদি জীব সম্প্রদায়ের মানে হুম পরিবর্তনে পরিণত স্থায়ী জীব সম্প্রদায়ের মানে আগমন ঘটবে এবং পরিবেশে অভিযোজিত হবে, সেই বসবাসটাকেই মানে ইকোলজিক্যাল সাকসেশন বলা হয়। হুম ঠিক আছে, সুন্দর একদম অ্যান্সার, 5-এ 5 বা 2-এ 2, একদম বইয়ের মতন ডেফিনেশন হয়েছে, ভালো, গুড জব। ঠিক আছে, তো যেটা বললো শাবনাম ভালো বলেছে, কিন্তু একদম বইয়ের কথা বলেছে ও। ঠিক আছে, আমি একদম আর একটু বাংলা বলার চেষ্টা করছি, বা আরও নর্মাল বাংলা ভাষায়। ঠিক আছে, ইকোলজিক্যাল সাকসেশন কি? কোনো একটা জায়গা আছে, এটা একটা জায়গা আছে, ঠিক আছে, ফাঁকা, চাষের জমি হতে পারে, গর্ত হতে পারে, ফাঁকা জায়গা, যে সিচুয়েশন হতে পারে ওটা, মানে প্রথমে ব্যারেন আছে। এটা ব্যারেন মানে কি? ব্যারেন মানে কি, যেটা ধরো চাষবাস কিচ্ছু হচ্ছে না, একদম ফাঁকা জমি। সেই জমিটাতে আস্তে আস্তে ধরো একটা থেকে দুটো ছোট ছোট গাছ থেকে বড় গাছ, বড় কিছু, এবারই আস্তে আস্তে গাছ থেকে প্রাণী, আরও বিভিন্ন রকমের আগাছা, পোকামাকড়, পাখি, জীবজন্তু আসতে শুরু করলো, দিয়ে একটা ফাঁকা জায়গা পুরোপুরি একটা পার্টিকুলার ইকোসিস্টেমে ভরে উঠলো। তো এই যে ফাঁকা স্টেজ ছিল, জিরো ছিল, জিরো থেকে একটা পুরোপুরি নিজের মধ্যে ইকোসিস্টেম বানিয়ে নিয়ে যে হিরো হলো, এই ইভেন্টটাকে বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন। এই রাফ পাতি বাংলা কথাটা ক্লিয়ার হলো সবার? মানে মোদ্দা কথাটা বুঝতে পেরেছো? সব থেকে মোদ্দা কথা এটা ইকোলজিক্যাল সাকসেশন। এবার চলো বইয়ের কথা দেখি একটু, যে বই কি বলছে। বই কি বলছে সেটা যদি দেখতে যাই, ইকোলজিক্যাল সাকসেশন ইজ দ্য গ্রাজুয়াল, হ্যাঁ গ্রাজুয়াল মানে যেটা ধীরে ধীরে হচ্ছে, যেটা বললো শাবনাম, প্রেডিক্টেবল চেঞ্জ, মানে আমি জানি যে এরপরে কী হতে পারে, মানে আমরা আগে থেকে অনুমান করতে পারবো যে এরপরে আজকে এটা সিচুয়েশন হয়েছে, তো এটা কী হতে পারে, প্রেডিক্টেবল চেঞ্জ ইন দ্য স্পিসিস কম্পোজিশন অফ এ গিভেন এরিয়া ওভার টাইম। একটা পার্টিকুলার গিভেন এরিয়ার মধ্যে সময়ের সাথে সাথে, মানে প্রথমে হচ্ছে 7 days, 15 days, 1 month, তারপর হয়তো আবার দেখছি 2 month বা 10 month বা 10 year। তো একটা সময়ের সাপেক্ষে, সময়ের সাথে সাথে এরিয়া ওভার টাইম কীভাবে ওখানে স্পিসের কম্পোজিশনদের মধ্যে চেঞ্জেস আসছে, সেটাকে ইকোলজিক্যাল সাকসেশন বলি। সো অন গ্রুপ অফ অর্গানিজমস, যেটাকে ধরো একটা কমিউনিটি বলবো, একটা অর্গানিজমের গ্রুপকে একসঙ্গে কি বলি, কমিউনিটি। কমিউনিটি ইজ রিপ্লেসড বাই অ্যানাদার লিডিং টু এ স্টেবল ইকোসিস্টেম। কি হতে পারে এখানে, যে মানে দুটো ক্ষেত্র হতে পারে, একটা বললাম কি, যে ফাঁকা জায়গা ছিল পুরোপুরি, ওখানে আস্তে আস্তে ভরে গেল, এটা হতে পারে। এবার হতে পারে যে এখানে হয়তো সামান্য কিছু কিছু ছিল, খুব লোয়ার মাইনিউট লেভেলে কিছু কিছু সামান্য কিছু কিছু ছিল, কিন্তু সেই অর্গানিজমের সেই গ্রুপটাকে পুরোপুরি রিপ্লেস করে দিলাম। পুরোপুরি রিপ্লেস হওয়ার কারণে সেটা পুরোপুরি ওখানে আরও যাদের মানে পাওয়ার বেশি, যারা বেশি পাওয়ারফুল, হ্যাঁ যারা বেশি অভিযোজিত, তারা সেখানে গ্রো করলো, তারা গ্রো করে সেখানে একটা স্টেবল ইকোসিস্টেম তৈরি করলো, সেটা হতে পারে। এখনও যদি কঠিন লাগে, ডোন্ট ওয়ারি, উইল মুভিং হেড, এবং ডিসকাস করছি আমরা। সো এটা কি বৈশিষ্ট্য এটার, এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা আমরা কেউ করে না, এটা ম্যানমেড না। ইকোলজিক্যাল সাকসেশনটা একটা ন্যাচারাল প্রসেস। এটা ডিরেকশনাল কি, ডিরেকশন কি থাকবে এটার, অলওয়েজ মুভস টুয়ার্ডস ক্লাইম্যাক্স কমিউনিটি। প্রথম কথা বললাম ইকোলজিক্যাল সাকসেশনের ব্যাপারে, যেটা একটা ন্যাচারাল প্রসেস, এটা প্রাকৃতিকভাবেই হয়, আমরা কেউ করে না। সেকেন্ড কথা হচ্ছে ডিরেকশন কি থাকবে এটা কর হওয়ার, এটা অলওয়েজ ক্লাইম্যাক্স কমিউনিটির দিকে যাবে। যদি এখনও মাথায় না ঢুকে যে ক্লাইম্যাক্স কমিউনিটি কী, মানে মাথায় তো মানে সবই যদি ভুলে গিয়ে থাকো, তাহলে আমি মনে করাচ্ছি, দাঁড়াও একটু, ক্লাইম্যাক্স কমিউনিটির দিকে অলওয়েজ যাবে, এটা কথা এখন অবধি এটা মাথায় রাখো, ক্লাইম্যাক্স কমিউনিটির দিকে যাবে। আর বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে পুরোপুরি ইন্টারাকশন হবে, একদম ভরপুর ইন্টারাকশন হবে বোথ বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে, লিডস টু ইনক্রিজড বায়োডাইভার্সিটি অ্যান্ড স্টেবিলিটি, এবং ওই পার্টিকুলার এরিয়াটার বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যতা বাড়বে এবং স্টেবিলিটিও বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশনের কি ক্যারেক্টারিস্টিক্স, বৈচিত্র্য। এবার কি কি হতে পারে, स्टार्टिंग कंडीशनर ऊपर बेस्ड करे, माने शुरुआत कैसा था उसके ऊपर बेस्ड करके सक्सेशन जो है वो 2 तरीके का हो सकता है। একটা হতে পারে প্রাইমারি সাকসেশন, একটা হতে পারে সেকেন্ডারি সাকসেশন। প্রাইমারি সাকসেশন মানে কি, যেটা বলছিলাম না, ব্যারন জমি, যেটা একদম ফাঁকা, চাষের জমি না একদম, এটাকে কি বলে বাংলায়, ব্যারন জমিটাকে, ব্যারন ব্যারন ব্যারন, যেটাতে চাষ আবাদ হয় না, সেটাকে কি বলে, পতিত, পতিত জমি, পতিত বলে তো ওটাকে, ভুল বললাম?
কি জানি ভুল বললাম হয়তো, ঠিক আছে, ব্যারেন জমি বা বেয়ার জমি মানে ফাঁকা জমি, একদম ফাঁকা জায়গা যেখানে কোনো প্রিভিয়াস লাইফ ছিল না, এমন একটা জায়গা যেখানে কোনো প্রিভিয়াস লাইফ ছিল না, একদম ফাঁকা। সেইখানে কি হলো, আমার আস্তে 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 একটা পুরোপুরি ইকোসিস্টেম তৈরি হয়ে উঠছে, গাছপালা জীবজন্তু সব কিছু আস্তে আস্তে ওখানে হচ্ছে। তো সেটাকে বলবো প্রাইমারি সাকসেশন। এইটা যে ইভেন্ট হলো একদিন দুদিনে থোড়ি হবে, এটা 5 বছর লাগতে পারে, এটা 10 বছর লাগতে পারে, এটা 100 ইয়ার্স লাগতে পারে, এটা 1000 ইয়ার্স লাগতে পারে, ডিপেন্ড করবে। সো এটাকে বলি প্রাইমারি সাকসেশন। সেকেন্ডারি সাকসেশন মানে কি, যদি প্রিভিয়াসলি ওখানে কিছু একটা ছিল, হয়তো মানে হালকা গাছপালা কিছু একটা ছিল, কিন্তু ওটা পুরোপুরি ডিসরাপ্ট হয়ে গেছে, কিছু নেই, ওটা পুড়িয়ে দাবানল এসছে, জঙ্গলে দাবানলে সমস্ত গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু প্রিভিয়াসলি কিছু ছিল, আবার ওখানে আস্তে আস্তে নতুন করে শুরু হয়েছে, নতুন করে প্রাণ আসতে শুরু হয়েছে। তো সেটাকে বলবো কি সেকেন্ডারি সাকসেশন। তো যেখানে প্রিভিয়াসলি লাইফ ছিল কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে কোনো না কোনো কারণে, ন্যাচারাল বা কোনো ম্যানমেড কারণে, দিয়ে আবার সেখান থেকে হচ্ছে সেটাকে সেকেন্ডারি বলবো। আর যদি যেখানে কোনোদিনও কখনোই কিছু ছিল না, একদম প্রথমবারের জন্য একটা নতুনভাবে ইকোসিস্টেম তৈরি হচ্ছে, সেটাকে বলবো প্রাইমারি সাকসেশন। এক্সাম্পল কি, বেয়ার রক বা ভলকানিক আইল্যান্ড, এমন একটা আইল্যান্ড যেখানে হয়তো কোনো একটা ভলক্যানো ছিল, আগ্নেয়গিরি, ঠিক আছে, যে ভলক্যানোটা আস্তে আস্তে কী হয়, মৃত হয়ে যায়। তো ভলক্যানোগুলো, অনেক ভলক্যানো মৃত হয়ে যায়, সে ভলক্যানোটা মৃত হয়ে গেছে। তো সেখানে মৃত হয়ে যাওয়ার পরে যে ওখানকার পরিবেশটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করলো, তো সেখানে যে ধরো হতে পারে, ওটা একটা কেস হতে পারে। আর অ্যাবান্ডেন্ট ফার্মল্যান্ড মানে এমন একটা জায়গা যেখানে হয়তো আগে চাষবাস কিছু হতো, যেখানে হঠাৎ করে কিছু হওয়া বন্ধ হয়ে গেছিলো, কিছু চাষবাস হচ্ছিল না, সেরকম একটা হতে পারে। বা কোনো একটা ফরেস্ট পুড়ে গেছে, বার্ন ফরেস্ট, তো সেগুলো হতে পারে আমাদের সেকেন্ডারি সাকসেশনের এক্সাম্পল। প্রাইমারি সেকেন্ডারি সাকসেশন কী গেল। এবার টাইপস বেসড অন হ্যাবিটেট, এবার কোথায় হ্যাবিট আছে, কোথায় হ্যাবিট করছে, সেটা যদি দেখতে যায় তাহলে সেটার উপর ডিপেন্ড করে একটা হয় হাইড্রার্ক, একটা হয় জেরার্ক। হাইড্রার্ক মানে কি, হাইড্রার্ক মানে যেটা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের দিকে হবে, জেরার্ক মানে কি যেটা ড্রাই এনভায়রনমেন্টের দিকে হবে। যেমন পন্ড বা লেক যদি তৈরি হয়, কোনো একটা ইকোসিস্টেম পন্ড বা লেক যদি তৈরি করা হয়, তাহলে সেখানে যে সাকসেশনটা হবে সেটাকে হাইড্রার্ক সাকসেশন বলবো। আর যদি ড্রাই এরিয়া থাকে, যেমন ডিজার্ট হয়ে গেল বা রক হয়ে গেল, তাহলে সেটাকে জেরার্ক বলবো। আরও দেখছি। সো স্টেজ কী কী থাকবে সাকসেশনের, প্রথমে যেটা একদম যখন খালি অবস্থায় আছে, ফরমেশন অফ বেয়ার এরিয়া, একদম খালি জায়গা আছে, কিচ্ছু নেই, যেমন ভলক্যানো থেকে যা শুকালো, তো সেটাকে প্রথম স্টেপটাকে বলে নিউডেশন। তারপরে হয় ইনভেশন, মানে প্রথমবারের জন্য ওখানে কিছু একটা সিডস বা কোনো একটা স্পোর এসে পড়লো, হঠাৎ করে তো কিছু অটোমেটিকলি হয়ে যাবে না, সেখানে বাইরে থেকে কোনো কিছু এসে একটা পড়ছে। তো প্রথমবারের জন্য যদি সেখানে এসে কিছু একটা পড়ে, কোনো একটা সিডস স্পোর্স অ্যারাইভ করলো, তাহলে সেটাকে বলি ইনভেশন। এটা হচ্ছে পায়োনিয়ার স্পিসিস, এটাকে পায়োনিয়ার স্পিসিসও বলে। পায়োনিয়ার মানে বুঝতে পারছো যে পথ প্রদর্শক, যে প্রথমবারের জন্য পথ দেখালো, যে প্রথমবারের জন্য কোনো একটা জায়গাতে নিয়ে আসলো, সেটাকে বলে পায়োনিয়ার স্পিসিস। ইনভেট করলো একটা বাইরের সিড বা স্পোর এসে। তারপরে কম্পিটিশন অ্যান্ড কোঅ্যাকশন, মানে এবার স্পিসিস একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করলো, কিছু আউটকম্পিট হলো ওদের মধ্যে, মানে যেটা থাকার সে থেকে গেল, যে মরে যাওয়া সে সার্ভাইভ করতে পারলো না, সে মরে গেল। তারপর রিয়াকশন হলো, এনভায়রনমেন্ট ইটস মডিফাইড বাই অর্গানিজম রিয়াকশন করে, তারপর সেখানে ক্লাইম্যাক্স আসছে। ক্লাইম্যাক্স মানে ফার্স্ট স্টেবল কমিউনিটি, যারা প্রথমবার জন্য নিজের একটা টপ লেভেলে পৌঁছে গেছে গ্রোথের, সেটাকে মানে যদি এখনও বুঝতে না পারে ক্লাইম্যাক্স কী, এবার দেখো এই ছবিটা, সবাই দেখো, সবাই এভরিওয়ান, সাবনাম, আশিক, ইবনে, অনির্বাণ, সুদীপা, দেখো প্রাইমারি সাকসেশন যেটা বলছিলাম আর সেকেন্ডারি সাকসেশনের দিকে বলছিলাম। প্রাইমারি সাকসেশনটা দেখো সবাই, এটা হচ্ছে বেয়ার রক, একদম পাথর। সে পাথরে প্রথমবারের জন্য লাইকেন এসে পড়লো। এইটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে, লাইকেনে কে কী হিসেবে কাজ করে, পায়োনিয়ার স্পিসিস হিসেবে কে কাজ করে, এই কোয়েশ্চেনটা আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাক্ট অ্যাজ অ্যান পায়োনিয়ার স্পিসিস। পায়োনিয়ার স্পিসিসের এক্সাম্পল হচ্ছে লাইকেন। সো লাইকেন প্রথমবারের জন্য পাথরের উপরে এসে বসলো। প্রথমবার যখন পাথরের উপরে এসে বসলো, তারপর আস্তে আস্তে এখানে কিন্তু স্মল অ্যানুয়াল প্লান্টস আর লাইকেনগুলো তৈরি হতে লাগলো। ছোটোখাটো প্লান্ট যেগুলো হয়তো বার্ষিক প্লান্ট, সেগুলো হালকা করে একটু জল ফল পেবে, বৃষ্টির জল,
আস্তে আস্তে সেখানে গ্রো করতে শুরু করলো। লাইকেন গ্রো করছে, অ্যানুয়াল প্লান্ট গ্রো করছে। তারপরে এবার আস্তে আস্তে সেই মাটির উপরে ঘাস বেরোতে শুরু করলো এবং পেরিনেডিয়ালগুলো যেগুলো হয় পেরিনেডিয়ালগুলো শুরু করলো, যেগুলো পেরেনিয়াল আছে সেই পেরেনিয়ালসগুলো সেখানে জন্মাতে শুরু করলো আস্তে আস্তে। তারপরে আরেকটু উন্নত হলো সেই জায়গাটা, ওখানে গ্রাসেস তৈরি হলো, শ্রাবস তৈরি হলো, শেড ইনটলারেন্ট ট্রি যেগুলো পাইনস টাইপের ট্রি আছে তারা সেখানে জন্ম নিতে শুরু করলো। পাইনস, শ্রাবস, হার্বস মানে গুল্ম, বিরুৎ সব এই ধরনের জিনিস চলে এসছে, ঘাস চলে এসছে, পুরোপুরি সরে গেছে। তারপর আস্তে আস্তে এখানে যেগুলো শেড টলারেন্ট ট্রি আছে যেমন ওক, হিকরের এক্সাম্পল এখানে দেওয়া আছে, এগুলো বড় বড় ট্রি যেগুলো আরও যাদের কাণ্ড বড়, তারা এবার আস্তে আস্তে কী করলো, ওকে অনির্বাণ, ওকে অল রাইট, ঠিক আছে। এবার কিন্তু এরা এখানে আসতে শুরু করলো। এখানে একটা ইম্পর্টেন্ট আরও দেওয়া আছে, এটা দেখো ভালো করে। প্রথমের এই ফেজে যারা আছে, লাইকেন যারা আছে, এদেরকে বলে পায়োনিয়ার স্পিসিস। তারপরে এরা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট স্পিসিস, এটার কোনো ইম্পর্টেন্স নেই, জানতে হবে না। তারপরে ক্লাইম্যাক্স কমিউনিটিতে কে আসছে, যেটা আলটিমেট যেগুলো বড় উদ্ভিদ হয়ে গেছে, বিগ ট্রিজ, বড় বড় গাছ যেগুলো হয়ে গেছে, তারা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটির পার্ট। সো এটা কতদিন, 1-2 বছর হবে না, এটা হান্ড্রেডস অফ ইয়ার্স টাইম লাগতে পারে, শো বছর সময় লাগতে পারে এটার জন্য প্রাইমারি সাকসেশন। সেকেন্ডারি সাকসেশন কি, পায়োনিয়ার স্পিসিস যেটা আছে, বুঝতে পারছি এখানে ফায়ার লাগলো, দাবানল হলো, আগে যুগে প্রাণ মানে উদ্ভিদ ছিল, সেটা পুরোপুরি পুড়ে ধ্বংস হয়ে এরকম একটা ফাঁকা স্টেজ তৈরি হয়ে গেল যেখানে কোনো আর প্রাণ নেই। সেখানে ধরো এটা আবার 0 ইয়ার্স ধরেছি এখানে, সেটা 1 থেকে 2 বছর পরে আস্তে আস্তে সেখানে কিন্তু আবার লাইকেন ফাইকেন আসতে শুরু করলো, পায়োনিয়ার স্পিসিস আসতে শুরু করলো। সে পায়োনিয়ার আসতে শুরু করার পরে সেখানে 3 থেকে 4 বছর পরে গ্রাস জন্মাতে শুরু করলো, পেরিনিয়ালগুলো আসতে শুরু করলো। সেগুলো 3 থেকে 4 বছর পর আস্তে আস্তে 5 থেকে 50 বছর লাগতে পারে, 100 বছর লাগতে পারে, যতদিন সময় লাগতে পারে সেখানে ইন্টারমিডিয়েট স্পিসিস আসতে পারে। সেখানে আবার তারপরে ফাইনালি ক্লাইম্যাক্স কমিউনিটি আসবে যারা একদম বড় মানে ফুল ফ্লেজ একটা ফরেস্টের মতো, জঙ্গলের মতো বানিয়ে নিয়েছে, ম্যাচিওর ওক অ্যান্ড ফরেস্ট্রি। সো এটা আমি যেটা এতক্ষণ ধরে দেখালাম, এটা একটা আমি স্থলে দেখালাম, ফরেস্ট একটা স্থলের এক্সাম্পল, টেরিস্ট্রিয়াল। তো এটা হচ্ছে এই সাকসেশনটাকে বলি আমরা জেরার্ক সাকসেশন, যেটা শুরু হচ্ছে বেয়ার রক দিয়ে, পাথর দিয়ে শুরু হচ্ছে, লাইকেন দিয়ে শুরু হচ্ছে, মস আসছে, হার্বস আসছে, শ্রাবস আসছে, তারপরে ফরেস্ট হচ্ছে। সেম ইভেন্ট হতে পারে, যদি জলে হয় তাহলে সেটা হাইড্রাট বলবো সেটাকে, পন্ড থাকবে প্রথমে, একটা খালি পন্ড, খালি পুকুর, মানে ভাবো যে জেসিবি আছে, জেসিবি প্রচুর গর্ত করলো, একটা গর্ত করে রেখে দিল, সেখানে কি শুধু মাটি দেখতে পাচ্ছ, তারপরে জাস্ট একটা বৃষ্টি দরকার আছে, একটা বৃষ্টির পরে সেই জায়গাটা দেখবে সেখান থেকে জলটা শুকিয়ে গেছে কিন্তু অনেকগুলো গাছ ফাছ বেরিয়ে গেছে, 6 মাস গেল সেই জায়গাটা আস্তে আস্তে ভরে গেছে। সেই গর্ত যদি কেউ কোনো হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু সেই গর্ত যদি থাকো 5 বছর পরে দেখবে সেই গর্তটা ভরে গেছে, তোমরা সবাই দেখে এসছো। তো এটা হচ্ছে তোমার হাইড্রাক সাকসেশন, ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপরে রুটেড প্লান্টস আসবে, তারপরে মার্স আসবে, তারপরে গ্রাসল্যান্ড আসবে, তারপরে ফরেস্ট আসবে। এই হাইড্রাক সাকসেশন আর জেরাক সাকসেশনে কোনটার পরে কোনটা আসছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। কী কী জিনিস মাথায় রাখতে হবে, যে কোনটার পরে কোনটা আসছে, পায়োনিয়ার স্পিসিস কি, ক্লাইম্যাক্স কমিউনিটি কোনটাকে বলছি, এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখবে। আর সেকেন্ডারি আর সাকসেশন আর প্রাইমারির মধ্যে পার্থক্য কী, যেখানে কোনোদিনও লাইফ ছিল না, একদম জিরো থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি। আর যেখানে আগে থেকে কোনো কিছু ছিল মেবি, কিন্তু পরে কোনো কিছু হঠাৎ করে নেই, কোনো একটা কারণে সেখান থেকে মুছে গেছে, সেটাকে বলি সেকেন্ডারি সাকসেশন। ক্লিয়ার এটা কথা সবার? আশিকের ক্লিয়ার, ওকে, ইবনের ক্লিয়ার, সুদীপা, শাবনামের ডাউট আছে, শাবনাম বলো কি বলছো? শাবনাম ক্লিয়ার। ক্লাইম্যাক্স কমিউনিটি আমি বলেছিলাম যে বলছি, ক্লাইম্যাক্স কমিউনিটি তাহলে কি, যেটা সব থেকে ফাইনাল, এই যে হলো পায়োনিয়ার দিয়ে শুরু হয়েছিল, ইন্টারমিডিয়েট আসলো, এই যে ফাইনাল যেটা আসছে, আভি তো ক্লাইম্যাক্স বাকি হে, খুব শুনেছো ডায়ালগ, মানে কি, যেটা অ্যাকচুয়াল, যেটা ফাইনাল গল্প, পুরোপুরি সাকসেশন করা, যেটা মুদ্রা, অ্যাকচুয়াল যেটা রিজন, এই গাছগুলো তৈরি করা, বড় বড় ফরেস্ট তৈরি করা। তো এই সব থেকে যেটা স্টেবল এবং ম্যাচিওর কমিউনিটি, যেটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম নিয়ে এসছে, সাম্যাবস্থা নিয়ে এসছে, সেটাকে বলবো ক্লাইম্যাক্স কমিউনিটি। যারা ডমিনেটেড বাই লং লিভড স্পিসিস, যেগুলো হয়তো 50 বছর, 100 বছর, 200 বছর অবধি যারা বাঁচবে, সেরকম ডমিনেটেড স্পিসিসরা থাকবে, ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি থাকবে এখানে, এবং সেলফ রেগুলেটিং এবং সেলফ সাস্টেনিং হবে। এরা নিজে আর কারো বাইরে দরকার নেই, বাইরে থেকে পোলেন আসুক না আসুক, বাইরে থেকে কোনো একটা বীজ আসুক না আসুক, কিছুরই দরকার নেই। ওরা নিজেই, যেটা অ্যাবায়োটিক আছে, জল,
নিউট্রিশন, সূর্যালোক এগুলোকে কাজে লাগাবে, নিজেকে সাস্টেন করে বাঁচিয়ে রাখবে। এটাকে বলি আমরা ক্লাইম্যাক্স কমিউনিটি। চলো ফার্স্ট কোয়েশ্চেন গাইজ, চ্যাট বক্স অ্যান্সার করো ফটাফট। সুদীপা, সুদীপা বি, ইবনে বি, শাবনাম বি, আসিক সি, সুদীপা সি, নাসের সি। What does net primary productivity represent? Energy available to herbivores and decomposer. বি যারা করলে তারা বলছে এনার্জি ইউজড বাই প্লান্টস ফর রেসপিরেশন। Energy used by plant for respiration is R, right? And when you deduct GPP minus R, that comes the NPP. And যেটা অ্যাকচুয়ালি প্রাইমারি হার্বিভোর যারা আছে তাদেরকে, প্রাইমারি কনজিউমার যারা আছে তাদের কাছে পাস অন। সো সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, সি। আচ্ছা, সুদীপা পরে সি করলো আর শাবনাম পরে সি করলো, ঠিক আছে। ইবনে বি হয়ে গেছে, ইবনে বি ভুল হবে, হ্যাঁ ইবনে, ঠিক আছে, ওটা সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, so energy available to herbivores and decomposers. Next, let's দেখি অ্যান্সার করছে। তো প্রিভিয়াসলিটা কে কারেক্ট অ্যান্সার করলো সবার আগে? আশিক। ওকে, গুড জব আশিক। সুদীপা সি। শাবনাম সি। বাকিরা? আসিক মন্ডল লেফট। ইবনে বলো। ঠিক আছে, সো এটা হচ্ছে হিউমিফিকেশন, সবাই পেরে গেছো, ভেরি গুড জব। সো সি যেটা আছে, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, হিউমিফিকেশন। নেক্সট কোয়েশ্চেন। ফার্স্ট শাবনাম বি, সুদীপা বি, ইবনে বি। আশিক কোথায়? আনসার, why is the pyramid of energy always upright? Because energy is lost as heat
at each trophic level. Option B. Okay, good job Sabnam, good job Sudeepa, good job Ibne, correct answer. Next, আচ্ছা নিউট্রিয়েন্ট সাইক্লিং আমাদের পরের টপিক সাবটপিকের চ্যাপ্টার, দ্যাট ইজ নিউট্রিয়েন্ট সাইক্লিং। সো নিউট্রিয়েন্ট সাইক্লিং মানে কি? নিউট্রিয়েন্ট সাইক্লিং হচ্ছে, নিউট্রিয়েন্ট সাইক্লিং ইজ রেফার্স টু দ্য সার্কুলেশন অফ এসেন্সিয়াল কেমিক্যাল এলিমেন্টস, যেমন কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, এগুলোর পুরোপুরি সার্কুলেশন হওয়া, ঠিক আছে? এই সার্কুলেশনটাকে বলা হয় নিউট্রিয়েন্ট সাইকেল থ্রু দ্য বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট। কিসের মধ্যে সার্কুলেট হবে? বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে সার্কুলেট হবে বায়োস্ফিয়ারের। এটাকে বায়োজিও কেমিক্যাল সাইকেলও বলা হয়। ইম্পর্টেন্ট কথা যে নিউট্রিয়েন্ট সাইকেলকে আর কি বলা হতে পারে? বায়োজিও কেমিক্যাল। বায়ো মানে কি? যেটা বায়োটিক কম্পোনেন্টের মধ্যে যাচ্ছে, আবার জিও মানে আবার পরিবেশে মিশছে নন বায়োটিকের মধ্যে। তো এই কেমিক্যাল সাইকেলটাকে বলা হয় বায়োজিও কেমিক্যাল সাইকেল। কী কী হতে পারে? দুটো টাইপ হয়, একটা হয় গ্যাসিয়াস সাইকেল, একটা হয় সেডিমেন্টারি সাইকেল। গ্যাসিয়াস সাইকেল মানে কি? যার রিজার্ভার অ্যাটমসফিয়ারে থাকবে, যে অ্যাকচুয়ালি যার কোথায় আছে, অ্যাকচুয়ালি কোথায় থাকছে, ও অ্যাটমসফিয়ারে থাকছে, তাহলে এটাকে বলবো গ্যাসিয়াস সাইকেল। আর যার রিজার্ভার থাকবে আর্থসের ক্রাস্টে, মাটির মধ্যে, সেটাকে বলে সেডিমেন্টারি সাইকেল। এক্সাম্পলটা কি ইম্পর্টেন্ট মাথায় রাখবে? গ্যাসিয়াস সাইকেলের এক্সাম্পল হচ্ছে আমার কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, আর সেডিমেন্টারি সাইকেলের এক্সাম্পল হচ্ছে ফসফরাস সাইকেল, সালফার সাইকেল, ঠিক আছে? নিউট্রিয়েন্ট সাইকেলের এক্সাম্পল আর নিউট্রিয়েন্ট সাইকেল কি, এটা মোটামুটি হলো। এবার জেনারেল স্টেপস কী কী থাকে? সো ইন এ নিউট্রিয়েন্ট সাইকেল প্রথমে কি প্রডিউসাররা সেটাকে নিচ্ছে, মানে ধরো মাটি থেকে নিউট্রিশন নিলাম, মাটির মধ্যে ছিল কিছু একটা, নিউট্রিশনটাকে প্রথমে প্লান্টরা নিল নিজের মধ্যে, প্লান্ট নিল। সো প্লান্ট ইজ প্রডিউসার। তো প্রথম স্টেপ কি? প্রডিউসাররা নিল, প্রথম স্টেপ গেল। ট্রান্সফার ভায়া ফুড চেন, এবার এই প্লান্টটাকে কোনো একটা প্রাইমারি কনজিউমার খেলো, প্রাইমারি কনজিউমার খাচ্ছে, তো ট্রান্সফার হচ্ছে, এটা সেকেন্ড স্টেপ। ডিকম্পোজিশন অ্যান্ড রিটার্ন টু এনভায়রনমেন্ট, আবার এটা কি হচ্ছে? যখন প্রাইমারি কনজিউমারটা মারা গেল বা ধ্বংস হলো, বা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি যেভাবে গেল এনার্জি ফ্লোতে যাওয়ার পরে, সেটা যখন মাটি থেকে আবার মাটিতে মরছে, আবার সেটা মাটির সঙ্গে গিয়ে ডিকম্পোজ করছে, আবার ডিকম্পোজ হওয়ার সময় সেটা ওই নিউট্রিয়েন্ট যেটা গেছিলো অ্যাকচুয়ালি, সেই নিউট্রিয়েন্টটা আবার কিন্তু এখানে ফিরে আসছে মাটিতে, ঠিক আছে? তার মানে কি আবার মাটিতে যখন ফিরে চলে আসলো ডিকম্পোজ হয়ে গিয়ে, তখন সেটা হচ্ছে আবার রিজার্ভারে চলে আসলো, মেন স্টোরেজে। এটা 4 নম্বর স্টেজ, রিজার্ভারে যখন চলে আসছে। সো এইভাবে যেটা হয় মোটামুটি আমাদের নিউট্রিয়েন্ট সাইকেলটা চলে। Uptake by producer, the transferred via food chain, then decomposition and return to environment, and then reservoir বা মেন ফুটেজে যাওয়া। কার্বন সাইকেল যদি দেখি, একটা গ্যাসিয়াস সাইকেলের এক্সাম্পল দেখে নাও। কার্বন সাইকেল কি হয়? ফটোসিনথেসিস হলো, তো কি CO2 গ্লুকোজের ফরম্যাটে চলে গেল, গ্লুকোজ কাজের সাহায্যে, যারা অটোট্রফ ফটোসিনথেসিস করছে তাদের সাহায্যে। রেসপিরেশন হলো, এবার গ্লুকোজ যেটা ছিল সেই গ্লুকোজটা আবার CO2-তে কনভার্ট হলো। রেসপিরেশনে জানো, রেসপিরেশনে কী হয়? যেটা আমাদের স্টার্চ থাকে, যেটা শর্করা থাকে, সেই শর্করার ব্রেকডাউন হয় অক্সিজেনের উপস্থিতিতে, দিয়ে এনার্জি তৈরি হয়। আর এনার্জির সঙ্গে সঙ্গে একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, যেটাকে আমরা CO2 বলি, যেটা টক্সিক গ্যাস, যেটাকে আমরা দেহ থেকে বাইরে বার করে দিই। সো এই যে CO2টা যেটা প্রডিউস হলো, সেটা আবার প্রডিউস হচ্ছে। বা কম্বাসন যদি হয়, যে ফসিল ফুয়েল যেটা আছে, সেটা ফসিলস যেটা মাটির নিচে চাপা পড়েছিল, সেটা ফসিল, সেখান থেকে এবার সেটাকে ফিউয়েল বানাচ্ছে, সেই ফিউয়েল থেকে আবার যখন সেটা পুড়ছে তখন পরিবেশে মিশছে, আবার CO2 হিসেবে আবার পরিবেশে চলে গেল। ডিকম্পোজিশন হতে পারে, ডেড ম্যাটার রিলিজ করে কার্বন, মরে গেছে যেটা জিনিস সেটা কার্বন রিলিজ করবে। ওসানিক অ্যাবজর্পশন হতে পারে, লার্জ CO2 সিঙ্ক করতে পারে। ধরো এবার ইম্পর্টেন্ট পয়েন্ট কি? কার্বন ডাইঅক্সাইডের বাতাসে পরিমাণ কাছাকাছি নিয়ারলি 0.03%, আর কার্বন ডাইঅক্সাইডের লার্জেস্ট রিজার্ভায়ার হচ্ছে ওশান, সমুদ্র। সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইডের রিজার্ভায়ার কি? দ্যাট ইজ ওশান, সমুদ্র, ঠিক আছে? আর হিউম্যান অ্যাক্টিভিটি যত বেশি হচ্ছে তত বেশি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াচ্ছে, আর এই বাড়ানোর কারণে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এটা হচ্ছে একটা সিগনিফিক্যান্স। তো এটা হচ্ছে কার্বন সাইকেলের বেসিক জিনিস, একবার পড়লে বুঝতে পেরে যাবে, ইজি জিনিস, সবাই জানো। ফসফরাস সাইকেলটা কি? সেডিমেন্টারি সাইকেল। মানে কি? এর রিজার্ভার কোথায় থাকবে? মাটিতে থাকবে। কি হয়? ফসফেট ফ্রম রক্স, রক্সে থাকে ফসফেট ফরম্যাটে, পাথরের মধ্যে। সে পাথরটা আস্তে আস্তে কনভার্ট হয় কিসে? সয়েলে, মাটিতে। এবার সেই মাটি থেকে প্লান্ট অ্যাবজর্ব করে ফসফেটটাকে, প্লান্ট অ্যাবজর্ব করলো, এবার প্লান্ট নিজে সংশ্লেষের মাধ্যমে ফটোসিনথেসিস করলো, দিয়ে যে স্টার্চ বানালো সেই স্টার্চটাকে হার্বিভোরসরা ঘাস হিসেবে খেলো, প্লান্ট হিসেবে খেলো, সেটাকে খাওয়ার পরে সেটা আবার ফসফেট রূপে ট্রান্সফার হলো। এই ফসফেটটা আবার ডিকম্পোজাররা কী করছে? রিটার্ন করছে ফসফেট টু সয়েল। ডিকম্পোজাররা যখন সেই যে হার্বিভোরটা খেলো, সেই হার্বিভোরটা আবার যখন মাটিতে গিয়ে মিশছে, তখন সেই হার্বিভোরটা মাটিতে গিয়ে মিশার পরে, বা হার্বিভোরটাকে যে খেলো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, ট্রফিক লেভেলে খেয়ে নেওয়ার পরে, সেটা কী হলো? আলটিমেটলি ডিকম্পোজারটা
তোমার ফসফেটটাতে গিয়ে মাটিতে মিশে গেল, সে মাটিতে যখন মিশে গেল সাম ফসফেট রিটার্নস টু রক্স, এর মধ্যে কিছু কিছু আছে যারা আবার রক্সে ফিরে গেল, ঠিক আছে, আবার সেডিমেন্টেশন হয়ে। ইম্পর্ট্যান্ট পয়েন্ট কি, নো অ্যাটমসফিয়ারিক ফেজ, ফসফরাস সাইকেলে কোনো জায়গাতে কোনো অ্যাটমসফিয়ারিক ফেজ নাই। রক থেকে মাটি, মাটি থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণী, প্রাণী থেকে আবার মাটি, মাটি থেকে আবার রক, কোনো অ্যাটমসফিয়ারিক ফেজ নেই। রক ওয়েদারিং হয়, রক ওয়েদারিং কথার অর্থ হচ্ছে এই যে রক থেকে মাটিতে কনভার্ট হওয়ার যেটা প্রসেস ওটাকে বলা হয় রক ওয়েদারিং, যে আস্তে আস্তে বিদীর্ণ হয়ে ভাঙছে, রকটা বিদীর্ণ হয়ে ভাঙছে, ভেঙে মাটিতে পরিণত হচ্ছে, এটাকে রক ওয়েদারিং বলা হয়। এটা কি, এবার হচ্ছে ফসফেট ইজ এসেন্সিয়াল ফর এটিপি, ডিএনএ, আরএনএ, যেটা ফসফেট অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এটিপির জন্য তৈরি, কারণ এটিপি মানে কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তো আলটিমেটলি শক্তি মানে কি ফসফেট, ভেরি এসেন্সিয়াল। ডিএনএ আরএনএর ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফসফেট। তো বুঝতে পারছে মানুষের দেহে বা প্রতিটা প্রাণীর দেহে, প্রতিটা অর্গানিজমের দেহে কীভাবে রোল প্লে করছে। এবার ইকোসিস্টেম সার্ভিসেস, লাস্ট পয়েন্ট। ইকোসিস্টেম সার্ভিসেস মানে কি, ইকোসিস্টেম বা নেচার বা প্রকৃতি আমাদেরকে, মানুষদেরকে কীভাবে বেনিফিট করাচ্ছে। ইকোসিস্টেম সার্ভিসেস আর দ্য ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কন্ট্রিবিউশনস অফ ইকোসিস্টেম, ডিরেক্টলি করতে পারে বা ইনডিরেক্টলি করতে পারে, যেটা হিউম্যান ওয়েলবিং, আমাদেরকে হেল্প করছে বেঁচে থাকার জন্য। দ্যাট বেনিফিটস আর হিউম্যানস ডিরাইভ ফ্রম ন্যাচারাল ইকোসিস্টেম, যে বেনিফিটসগুলো আমরা ন্যাচারাল ইকোসিস্টেম থেকে পেয়ে থাকি, কী কী হতে পারে, কী কীভাবে, কেন ইম্পর্টেন্ট ইকোসিস্টেমের কাছে এই সার্ভিসটা। প্রথম কথা হচ্ছে দে মেনটেন লাইফ সাপোর্টিং প্রসেস অন আর্থ। আমরা জানো লাইফ সাপোর্টিং করার জন্য বেসিক জিনিস হচ্ছে অক্সিজেন লাগবে, অক্সিজেনটা আসে প্ল্যান্ট থেকে, তো মানে ইকোসিস্টেম ওখান থেকে। তো এটা প্রথম কথা যে সাপোর্ট করছে আর্থের পুরোপুরি লিভিং থিংটাকে, বায়োটিক সিস্টেমটাকে সাপোর্ট করছে। সেকেন্ডলি প্রোভাইড ক্লিন এয়ার, ওয়াটার, ফুড, ক্লাইমেট রেগুলেশন, এই সমস্ত কিছু জিনিস মেনটেন করছে। হ্যাভ ইকোনমিক ভ্যালু অ্যান্ড ইকোলজিক্যাল সিগনিফিকেন্স, ডেফিনেটলি প্রতিটা জমি কত টাকা, 20 লাখ 22 লাখ টাকা কাঠা, ঠিক আছে, গল্প। সো এই যে গল্প আছে জমির একটা দাম, ল্যান্ডের দাম, সেই ল্যান্ডে বাড়ি হচ্ছে, তো এগুলো কি অ্যাকচুয়ালি তো ট্রানজ্যাকশন হচ্ছে না, ডিলিং, এগুলো সব ডিল হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, তো জমিটাও তো কি একটা ইকোসিস্টেমের পার্ট, ঠিক আছে। এতগুলো শাকসবজি, ধান যেটাকে খাচ্ছি আমরা, ঠিক আছে, চাল, গম, সো এত যে মানে যা আছে শস্য, সেগুলো কি ইকোলজি, সেগুলো তো সব ট্রানজ্যাকশন হচ্ছে, ফ্রিতে থেকে কাউকে কিছু দিচ্ছে না। ট্রানজ্যাকশন হচ্ছে মানে কি, টাকা পয়সার গল্প হচ্ছে মানে কি, ইকোনমিক ভ্যালু আছে। অফেন আন্ডার অ্যাপ্রিসিয়েটেড ইন আরবান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং। এবার এটার এত বেশি যে গুরুত্বপূর্ণ রোল আছে, তবুও কিন্তু মানুষ আমরা এত বেশি স্বার্থ নিয়েছি যে আমরা যখন আরবান, যখন শহর বড় বড় বিল্ডিং তৈরি করার কথা হয় তখন আমরা একবার ভাবি না, জলাশয় বুঝে দিই, আমরা গাছ কেটে ফেলি, তখন আমরা ভাবি না, বা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং, কোনো একটা বড় প্ল্যান্ট লাগাতে হবে, কোনো একটা ইন্ডাস্ট্রি বসাতে হবে, তখনও কিন্তু আমরা এদের এত গুরুত্বটাকে আমরা দেখি না, গুরুত্বটাকে ইগনোর করি, আর নিজের স্বার্থের জন্য, নিয়ে টাকা পয়সার জন্য কিন্তু আমরা সেই জিনিসটা করে নিই, কেটে ফেলি, ধ্বংস করি, ওদেরকে সরিয়ে দিই। প্রভিশনিং সার্ভিসের মধ্যে যেটা বললাম, ধরো ফুড দেওয়া, ফ্রেশ ওয়াটার দেওয়া, মেডিসিনাল রিসোর্সেস দেওয়া, র ম্যাটেরিয়াল দেওয়া, সব এগুলো জানো বেসিক জিনিস, এক্সপ্লেনেশন, ন্যাচারাল প্রোডাকশন অফ কনজামশন, রিভার্স, প্লান্ট, আয়ুর্বেদাতে ইম্পর্টেন্ট রোল, ফার্মাসিউটিক্যালে ইম্পর্টেন্ট রোল প্লে করে, টিম্বার, বাম্বু, ফাইবার্স, ফিউয়েলউড, এগুলো গুরুত্বপূর্ণ রোল প্লে করে। রেগুলেটিং সার্ভিসের কথা বলতে গেলে এই যে দেখো, বাতাস থেকে CO2কে অ্যাবজর্ব করা, গ্লোবাল ওয়ার্মিংকে থামানো, পলিউট্যান্টকে বাতাসরা শোষণ করে, ওয়েটল্যান্ড যেটা আছে সেটাকে ফিল্টার করে পলিউট্যান্ট থেকে, তারপর তোমার বিজ, বাটারফ্লাইজ পলিনেট করতে সাহায্য করে ক্রপসদেরকে, বায়োডাইভার্সিটি কিপস পেস্ট ইন চেক, যাতে উল্টো পাল্টা ক্ষতিকর পোকামাকড়ে বেশি সংখ্যা না বেড়ে যায়, সেটা বায়োডাইভার্সিটি চেক করে, সেটা কন্ট্রোল রাখে। ম্যানগ্রোভস এবং ফরেস্ট প্রিভেন্ট ফ্লাডিংয়ের মতো জিনিসগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। আর ওয়েটল্যান্ড যারা আছে তারা যেহেতু পলিউট্যান্ট থেকে আমাদেরকে রক্ষা করে, সে কারণে ওয়েটল্যান্ডটাকে কী বলা হয়, পৃথিবীর ফুসফুস, কিডনি অফ আর্থ। সবাই আশা করি পড়েছো, জলাশয়কে কিডনি অফ আর্থ বলা হয়, আশা করি তোমরা এটা পড়েছো, সবাই জানো। জলাশয়কে, ওয়েটল্যান্ড যেগুলো আছে জলাশয়কে কিডনি অফ আর্থ বলা হয়। সো এটার যদি মোটামুটি রবার্ট কস্টাঞ্জা নামক এক সায়েন্টিস্ট আছে, একজন ইকোনমিস্ট আছে, যিনি কী করেছিলেন 1997 বলেছিলেন যে ইকোসিস্টেম যে সার্ভিসটা আমাদেরকে প্রোভাইড করে সেটার গ্লোবাল ভ্যালু হচ্ছে নিয়ার অ্যাবাউট $33 ট্রিলিয়ন পার ইয়ার। $33 ট্রিলিয়ন পার ইয়ার, মানে বুঝতে পারছো, ট্রিলিয়ন, 33 ট্রিলিয়ন। ইন্ডিয়ার জিডিপি 4 ট্রিলিয়ন মতো, মানে ইন্ডিয়ার সারা ভারতবর্ষের লোক যত টাকা মোট এক বছরে ইনকাম করছে সেটা 4.5 ট্রিলিয়ন মাত্র। আর সেখানে বলছে ইকোসিস্টেমের সার্ভিসেস 33 ট্রিলিয়ন।
ফরেস্ট ইকোসিস্টেম সার্ভিস ভ্যালু ইন্ডিয়া স্পেসিফিক যদি দেখি এনসিআরটির কথা, তাহলে বলছে 36 ট্রিলিয়ন পার ইয়ার। আচ্ছা, এটা কিছু মিস্টেক হয়েছে মেবি, 9 লাখ। আচ্ছা ঠিক আছে, সো এটা লেটেস্ট অনুযায়ী 36 ট্রিলিয়ন বলছে। ঠিক আছে, বাদ দাও, এটা ডিটেলস মাথায় রাখতে হবে না। এটা খালি রবার্ট কোস্টান যেটা দিয়েছিল 33 ট্রিলিয়ন, এটা খালি মাথায় রাখবে, এটা মাথায় রাখতে হবে না। বলো এটা অ্যান্সার ফটাফট, সুদীপা, আশিক, ইবনে। রেগুলেটিং ইকোসিস্টেম সার্ভিস, সুদীপা বলল বি, আশিক, ইবনে, আশিক সি, ইবনে, ইবনে ডি, রিক্রিয়েশন। আচ্ছা রিক্রিয়েশন, চলো অ্যান্সার দেখি। আচ্ছা কারেক্ট অ্যান্সার এখানে দেয়নি। কারেক্ট অ্যান্সার যেটা হবে এটা ওয়াটার পিউরিফিকেশনটা হবে, ঠিক আছে, সি। মানে রেগুলেট করতে কি সাহায্য করে? রেগুলেট করতে, তো কন্ট্রোল করছে, ঠিক আছে, ওয়াটার পিউরিফিকেশন করে সেটাকে কন্ট্রোল করছে, রেগুলেট করছে। তো অপশন সি যেটা আছে সেটা কারেক্ট হবে। তো আশিক রাইট করলো, ইবনে আর এর ভুল হয়ে গেল, শবনাম তো ছিল না। ঠিক আছে, তো এটা যেটা আছে আমাদের, এটা যা আলোচনা করলাম সেটা আলোচনা হলো আমাদের এখন অবধি। সেটা আলোচনা হচ্ছে কিসের? ইকোসিস্টেম টপিকের। কারো কোনো ডাউট কোয়েশ্চেন আছে ইকোসিস্টেম থেকে এখন অবধি সো ফার? এনি ডাউট, এনি কনসার্নস, এনিওয়ান আছে কারো কিছু? সুদীপা, আশিক, শাবনাম, ক্যামেরা এসো, ক্যামেরা এসো, ক্যামেরা এসো। আমি একা, এবার একা একা লাগছে, এসো ক্যামেরা এসো। আশিক, সুদীপা, শাবনাম, ইবনে, ক্যামেরায় চলে এসো। কারো কোনো ডাউট কোয়েশ্চেন কিছু আছে কোথাও? কারো কোনো ডাউট কোথাও কিছু আছে এখন অবধি? হ্যালো, বলো সিকিউরিটি গার্ডকে দিয়ে দিতে। বলো সিকিউরিটি দিয়ে, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন নেই? কার ঘুম পেয়েছে? কার ডিনার কার হয়েছে আর কার হয়নি? আশিকের হয়ে গেছে, সুদীপা, শাবনামের হয়নি, সুদীপার হয়নি, ইবনের হয়ে গেছে। তার মানে এরা ক্লাস করতে করতে ডিনার করেছে। হ্যাঁ, খুব ভালো। আশিক ক্লাস করতে করতে ডিনার আগেই? না স্যার, আগে করে নিয়েছি। আচ্ছা, আগে করে নিয়েছি, ভেরি গুড। ঠিক আছে, চলো দাও, আর কিছুটা সময় দাও। হ্যাঁ, কারণ উই কান্ট স্পেন্ড so much time on that and this same thing every day. চলো, সো আমাদের পরের টপিক হচ্ছে দ্যাট ইজ বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, ক্লাস 12। হ্যাঁ, মেনলি বায়োডাইভার্সিটি জিনিসটা কি? ক্লাস আর 15 মিনিট দাও, 15 মিনিট, 10 থেকে 15 মিনিট। আচ্ছা 10-15 মিনিটস। আর সো বায়োডাইভার্সিটি জিনিসটা কি? বায়োডাইভার্সিটি সবাই জানো তোমরা, যেহেতু বেসিক জিনিস সেগুলো সবাই জানো, পড়ে এসছো, তো বেশি টাইম নেব না। বায়োডাইভার্সিটি জিনিসটা কি? বায়োডাইভার্সিটি কি? বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অ্যান্ড ভ্যারিয়েবিলিটি অফ লাইফ ফর্মস অ্যাট অল লেভেলস অফ বায়োলজিক্যাল অর্গানাইজেশন, ফ্রম জিনস টু ইকোসিস্টেম। জিন থেকে নিয়ে ইকোসিস্টেম পর্যন্ত যা ভ্যারাইটি, বৈচিত্র্যতা দেখতে পাই, ঠিক আছে, ডিফারেন্স জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের জীব বৈচিত্র্যতা বা বায়োডাইভার্সিটি। এই টার্মটাকে কয়েন করা হয়েছিল কার দ্বারা? এডওয়ার্ড উইলসনের দ্বারা। এডওয়ার্ড উইলসন নামক একজন সায়েন্টিস্ট, যিনি বায়োডাইভার্সিটি টার্মটা কয়েন করেছিলেন। আর 10 মিনিটস দাও, ঠিক আছে, 11টা বাজে, 11:10 অব্দি টাইম দাও, ছেড়ে দেবো। ফাউন্ডেশন অফ ইকোসিস্টেম হেলথ, রেজিলিয়েন্স অ্যান্ড ফাংশন। এই বায়োডাইভার্সিটিটা হচ্ছে আমাদের সমস্ত ইকোসিস্টেমের হেলথ, রেজিলিয়েন্স এবং ফাংশনের ফাউন্ডেশন, মূল ধারা। কারণ জীব বৈচিত্র্যতা না থাকলে পুরোপুরি একটা ইকোসিস্টেম ঠিকঠাকভাবে সাস্টেন করবে না, কোলাপস করে যাবে। এবার যদি সামনে মুভ করি, লেভেল যদি দেখি বায়োডাইভার্সিটির,
লেভেলসে যদি কথা বলি, তো একটা হয় জেনেটিক ডাইভার্সিটি, যেটা জিন লেভেলে হচ্ছে, একটা হয় স্পিসিস ডাইভার্সিটি, যেটা স্পিসিস লেভেলে হচ্ছে, একটা হয় ইকোলজিক্যাল ডাইভার্সিটি, যেটা ইকোলজিক্যাল লেভেলে হচ্ছে। এবার যদি আমি দাঁড়া এক সেকেন্ড, আমার কালারটা চেঞ্জ করে দিতে একবার। ভ্যারিয়েশন ইন জিন্স উইদিন স্পিস, একটা পার্টিকুলার স্পিসিসের মধ্যে, প্রজাতির মধ্যে জিন্সে যা যা ভ্যারাইটি দেখতে পাই সেটাকে বলি জেনেটিক ডাইভার্সিটি, যেটা আমাদের মেনলি অ্যাডাপ্টেশন এবং এভলিউশনে সাহায্য করে। এক্সাম্পলের কথা বলতে গেলে ইন্ডিয়াতে আমাদের 50,000 প্লাস রাইস ভ্যারাইটিস আছে এবং 1,000 প্লাস ম্যাঙ্গো ভ্যারাইটিস আছে ইন্ডিয়াতে। এটা হচ্ছে এনসিআরটির এক্সাম্পল, যেটা ইম্পর্টেন্ট, জেনেটিক ডাইভার্সিটি শো করে। স্পিসিস ডাইভার্সিটির যদি কথা বলতে চাই, তো ডাইভার্সিটি অফ স্পিসিস উইদিন এ রিজিয়ন, একটা পার্টিকুলার রিজিয়নের মধ্যে, অঞ্চলের মধ্যে প্রজাতির যা যা বৈচিত্র্য দেখতে পাই সেটাকে স্পিসিস ডাইভার্সিটি বলে। যেমন ওয়েস্টার্ন ঘাটে যদি এক্সাম্পল নাও, ওয়েস্টার্ন ঘাটে যা প্রজাতির ডাইভার্সিটি, বৈচিত্র্যতা, সেটা ইস্টার্ন ঘাটসের অ্যাম্ফিবিয়ান্সের থেকে অনেক বেশি। ওয়েস্টার্ন ঘাটের বৈচিত্র্যতা, ইম্পর্টেন্ট এক্সাম্পল এটাও, ইস্টার্ন ঘাটের অ্যাম্ফিবিয়ানদের বৈচিত্র্য থেকে অনেক বেশি। মানে যা যা অ্যাম্ফিবিয়ান্স ইস্টার্ন ঘাটে পাওয়া যায়, তাদের ওয়েস্টার্ন ঘাটে তাদের সংখ্যা অনেক বেশি। এগুলো কি ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট আর দ্য নেমস অফ হটস্পট, বায়োলজিক্যাল হটস্পট। সেই ওয়েস্টার্ন ঘাটের হটস্পটে অনেক বেশি ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। নেক্সট পয়েন্ট ইজ ইকোলজিক্যাল ডাইভার্সিটি। যদি বলি ভ্যারাইটি অফ ইকোসিস্টেমস উইদিন এ রিজিয়ন, ইকোসিস্টেমসের ভ্যারাইটি যা যা একটা রিজিয়নের মধ্যে দেখতে পাই। যেমন এক্সাম্পল যদি ইন্ডিয়ার কথা বলি, তাহলে ইন্ডিয়াতে যেমন দেখতে পাই ডিজার্ট দেখতে পাই, একটা পার্টিকুলার ইকোসিস্টেম, ট্রপিক্যাল রেন ফরেস্ট দেখতে পাই, ম্যানগ্রোভস দেখতে পাই সুন্দরবনে, কোরাল রিফ দেখতে পাই লাক্ষাদ্বীপে, ওয়েটল্যান্ডস দেখতে পাই। সেগুলো হচ্ছে কি আমার ইকোলজিক্যাল ডাইভার্সিটির এক্সাম্পল। হাউ মেনি স্পিসিস আর দেয়ার, হাউ মেনি স্পিসিস আর দেয়ার, পৃথিবীতে কতগুলো প্রজাতি আছে, পুরোপুরি পরিমাপ করা তো পসিবল নয়, তবু যেটা একটা রাফ যদি আইডিয়া নাও, তাহলে ডেসক্রাইব যেটা স্পিসিস বলা হয়েছে অ্যাকর্ডিং টু IUCN 2004। IUCN এর ফুল ফর্ম কে জানে? IUCN এর ফুল ফর্ম ভুলে গেছো? শাবনাম, সুদীপা, ইবনে, আশিক। সো IUCN যেটা আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, তো এ 2004-এ যেটা ডেটা দিয়েছিল যে নিয়ার অ্যাবাউট 2.5 মিলিয়ন স্পিসিস আছে পৃথিবীতে। তারপরে রবার্ট মে নামক এক সায়েন্টিস্ট, ও বলল, এস্টিমেট করলো মোটামুটি 7 মিলিয়নের কাছাকাছি স্পিসিস আছে পৃথিবীতে, 7 মিলিয়ন। এবার নেক্সট ইম্পর্টেন্ট কথা, এই ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এই ডেটাটা ইম্পর্টেন্ট। রবার্ট মে কতগুলো বলেছিল? 7 মিলিয়ন। ইনসেক্টস কতগুলো আছে? যতগুলো অ্যানিমালসের প্রজাতি আছে গোটা পৃথিবীতে, তার মধ্যে 70% ইজ ইনসেক্ট। যতগুলো অ্যানিমালসের প্রজাতি আছে এই পৃথিবীতে, তার মধ্যে 70% ইজ ইনসেক্ট। দিস ইজ দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু রিকল। ফাঙ্গি, আচ্ছা স্কিপ করো, ইন্ডিয়াটা মাথায় রাখো। ইন্ডিয়াতে মোটামুটি 8.1% অফ গ্লোবাল স্পিসিস আছে, অনলি 2.4% ল্যান্ড থাকার পরেও। মানে কি বলতে চাইলাম, যে গোটা বিশ্বে যা স্পিসিস আছে তার 8.1% শুধুমাত্র ইন্ডিয়াতে আছে। আর গোটা বিশ্বে যা পরিমাণ ল্যান্ড আছে, ল্যান্ড, ঠিক আছে, জমি, সেটার মাত্র 2.4% ইন্ডিয়ার কাছে আছে। মানে ইন্ডিয়ার কাছে গোটা বিশ্বের 2.4% ল্যান্ড আছে, কিন্তু ইন্ডিয়ার কাছে গ্লোবাল স্পিসিস আছে 8.1%। এবার এস্টিমেটেড যদি ইন্ডিয়াতে দেখি, তাহলে 1 লাখ প্লাস প্লান্ট স্পিসিস পাওয়া যায় ইন্ডিয়াতে, 3 লাখ প্লাস অ্যানিমালস স্পিসিস পাওয়া যায়, এবং ডেফিনেটলি দিজ আর 8 টু আনডিসকভার্ড। অনেকগুলো আনডিসকভার্ড আছে, আস্তে আস্তে ডিসকভারি হবে। প্যাটার্নস অফ বায়োডাইভার্সিটি যদি দেখি, তাহলে একটা হয় ল্যাটিটিউডিনাল গ্র্যাটিটিউডস, একটা হয় আমার ল্যাটিটিউডিনাল গ্রেডিয়েন্টসের উপরে একটা হয় স্পিসিস এরিয়া রিলেশনশিপ। ভেরি ইম্পর্টেন্ট। ল্যাটিটিউডিনাল গ্রেডিয়েন্টস যদি দেখি, তাহলে বায়োডাইভার্সিটি ইনক্রিজেস অ্যাজ উই মুভ ফ্রম পোলস টু ইকুয়েটার। ভেরি ইম্পর্টেন্ট। আমি খুবই শর্ট নোটস এটা নিয়ে এসেছি তোমাদের কাছে, একটা সিম্পল 1 শর্ট PDF, একটা পড়লে সমস্ত কিছু কভার হয়ে যাবে। বায়োডাইভার্সিটি তত বেশি ইনক্রিজ হবে যত বেশি আমরা পোলস থেকে ইকুয়েটারের দিকে যাব। মানে এটা আমার পৃথিবী, এরকম পৃথিবী হয়, পুরোপুরি গোল হয় না জানো। এটা পৃথিবীর ইকুয়েটার, আর এটা হচ্ছে পৃথিবীর দুটো পোলস, এটা একটা পোলস, এটা একটা পোলস। এই দুটো পোলস থেকে আমি যত বেশি এদিকে আসবো, মানে ইকুয়েটারের দিকে যাব,
তত বেশি বায়োডাইভার্সিটি মানে বৃদ্ধি পাবে। মানে এগুলোতে কি টেম্পারেচার কম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড -ডিগ্রি সেন্টিগ্রেড, তো এগুলোতে কি আমার বৈচিত্র্যতা সব থেকে কম। আর এই রেখাতে টেম্পারেচার সব থেকে বেশি, বৃষ্টিপাত সব থেকে বেশি। টেম্পারেচার সব থেকে বেশি হওয়ার কারণে, বৃষ্টিপাত সব থেকে বেশি হওয়ার কারণে এখানে জীব বৈচিত্র্যতা সব থেকে বেশি। তো আমি যত বেশি পোল থেকে ইকুয়েটরের দিকে যাবো, জীব বৈচিত্র্যতা বাড়বে। আমাজন রেন ফরেস্ট যেমন একটা এক্সাম্পল বলছে, এখানে 40,000+ প্লান্ট স্পিসিস আছে, আর 1,25,000-এরও বেশি ইনভার্টিব্রেটসটা পাওয়া যায় আমাজন রেন ফরেস্টে। এবার হোয়াই ট্রপিক্স হ্যাভ মোর স্পিসিস, কেন এই ট্রপিক্স রিজনে বেশি স্পিসিস পাওয়া যায়? স্টেবল ক্লাইমেট, এখানকার ক্লাইমেট স্টেবল, একই রকমের ক্লাইমেট একদম, ঠিক আছে, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড উষ্ণতা, স্টেবল ক্লাইমেট। ফিউয়ার সিজনাল ফ্লাকচুয়েশনস, এখানে যেহেতু সারা বছরই সূর্যের টেম্পারেচার একদম হেভিলি থাকে, তো সিজনাল আমাদের যেরকম কি আমরা যে এরিয়াতে থাকি আমাদের ইন্ডিয়াতে, ধরো কি 5টা-6টা ঋতু দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, শীত দেখতে পাচ্ছি, গ্রীষ্ম, বর্ষা, কিন্তু এই এরিয়াটাতে যেটা পড়ে ইকুয়েটারে যেটা থাকে সেখানে কিন্তু এত বেশি সিজনাল ভ্যারাইটি দেখতে পাওয়া যায় না, কাছাকাছি কনস্ট্যান্ট সিজনাল থাকে। তো সিজন যেহেতু ফ্লাকচুয়েট করছে না, সে কারণে কিন্তু স্পিসিসদেরও ভ্যারাইটি ওইভাবে মেনটেন থাকছে। হায়ার সোলার এনার্জি, কারণ বুঝতে পারছো সৌরশক্তি সমস্ত শক্তির উৎস, সৌরশক্তি যত বেশি সেখানে প্রোডাক্টিভিটি তত বেশি, এটা হচ্ছে মেন গল্প। স্পিসিস এরিয়া রিলেশনশিপ, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ স্পিসিস এরিয়া রিলেশনশিপ? এটা কে দিয়েছিল? সায়েন্টিস্টের নাম হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট। আলেকজান্ডার ভন হামবোল্ট, ভেরি ইম্পর্টেন্ট। আলেকজান্ডার ভন হামবোল্ট স্যার যিনি আছেন, তিনি স্পিসিস এরিয়া রিলেশনশিপটাকে দিয়েছিলেন। উনি কি বললেন? উনি ফর্মুলা দিলেন, একটা ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট। উনি বললেন যে log s is equals to log c plus z log a. log s equals to log c plus z log a. এখানে উনি কি বললেন মেনলি? উনি এটাই বললেন যে s মানে স্পিসিস এরিয়া রিচনেস, s মানে স্পিসিসের এরিয়া রিচনেস, আর a মানে এরিয়া, ঠিক আছে, স্পিসিস সরি s এর ফুল ফর্ম এখানে স্পিসিস রিচনেস, a মানে এরিয়া, z মানে স্লপ, আর এটা মেনলি খুবই ইম্পর্টেন্ট। আর জেড স্লপটার এটা বেশি ইম্পর্টেন্ট। এটা দেখো, জেডের স্লপের ভ্যালু যদি 0.1 থেকে 0.2 এর মধ্যে থাকে তাহলে সেটা স্মল এরিয়াকে বোঝায়, আর যদি 1.2 এর বেশি থাকে তাহলে সেটা লার্জ আইল্যান্ডকে বোঝায়। তো এটা এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আলেকজান্ডার ভন হামবোল্টের, খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। আর বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছে না, ওটাকে টাইম কম আছে, ওটাকে ধরে রাখো। এই কে দিয়েছিল স্পিসিস এরিয়া রিলেশনশিপ, আর ফর্মুলাটা কি বলে, আর কোনটা কি ফর্মুলা কোনটা কি ডিনোট করে, এটা জিনিস মাথায় রাখবে। ইম্পর্টেন্স অফ স্পিসিস ডাইভার্সিটি যদি দেখি, ফাংশনাল ইম্পর্টেন্সের কথা বলে, মোর স্পিসিস, যত বেশি স্পিসিস তত বেশি স্টেবল ইকোসিস্টেম। একটা ইকোসিস্টেমে স্পিসিস যত বেশি তত বেশি ওর মধ্যে স্টেবিলিটি বেশি থাকবে। ডেভিড টিলম্যান্স ফিল্ড স্টাডি যেটা আছে, ডেভিড টিলম্যান্স একটা ফিল্ড স্টাডি করেছিল। এই ফিল্ড স্টাডি যদি দেখি তাহলে হায়ার স্পিসিস রিচনেস লেস ইয়ার টু ইয়ার বায়োমাস ফ্লাকচুয়েশন। যত বেশি স্পিসিসের রিচনেস বেশি থাকবে তত বেশি ইয়ার টু ইয়ার বায়োমাসের ফ্লাকচুয়েশন কম হয়। বায়োমাস মানে কি? যেটা বললাম প্রোডাক্টিভিটি, যেটা মোট সমস্ত একটা ইকোসিস্টেমের যা মোট টোটাল বায়োটিক এলিমেন্টের মাস, তো সেটা যত বেশি আমার স্পিসিসের রিচনেস বেশি তত বেশি ফ্লাকচুয়েট কম করবে। মানে ধরো কথার কথা ধরো 1 মেট্রিক টন ছিল একটা পার্টিকুলার ইকোসিস্টেমের বায়োমাস, 1 মেট্রিক টন ছিল। তো যদি স্পিসিসের রিচনেস বেশি থাকে তাহলে হয়তো 5 বছর পর বা 10 বছর পরও দেখবো যে ওটা কাছাকাছি মেনটেন করে গেছে, বেশি ফ্লাকচুয়েট করছে না, কমে গেছে বা এরকম হচ্ছে না। তারপরে নেক্সট একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ রিভেট পপার হাইপোথিসিস বাই পল। এই নামটা খুব ইম্পর্টেন্ট, পল আর্লিচ, ঠিক আছে, পল আর্লিচ স্যারের রিভেট পপার হাইপোথিসিস। এটাতে কি বলে? ইচ স্পিসিস ইজ লাইক এ রিভেট ইন অ্যান এয়ারপ্লেন, লুজ টু মেনি অ্যান্ড দ্য হোল সিস্টেম ফেলস। মানে কি? রিভেট মানে কি? এয়ারপ্লেনের এক একটা ধরো অংশের নামের কথা এখানে মেনলি কম্পেয়ার করা হয় রিভেট দিয়ে, ঠিক আছে, যে প্রতিটা স্পিসিস একটা ইকোসিস্টেমের জন্য রিভেটের মতো রোল প্লে করে। তো ভাবো একটা এয়ারপ্লেন পুরোপুরি এত বড় একটা এয়ারপ্লেন, তার যদি কোনো একটা ছোট্ট এলিমেন্টে কোনো একটা প্রবলেম থাকে, কোনো একটা ছোট্ট এলিমেন্ট কোনো জায়গা থেকে সরিয়ে না হয়, তাহলে কিন্তু ও পুরো প্লেনটাকে ডিস্ট্রয় করার ক্ষমতা রাখে। তো এই রিভেট পপেট হাইপোথিসিস এই জিনিসটাকে বলে যে একটা ইকোসিস্টেম যতই বড় হোক না কেন, ওই স্পিসিসের অন্তর্গত একটা ইকোসিস্টেম যতই বড় হোক না কেন, ওই ইকোসিস্টেমের প্রতিটা স্পিসিস হাইলি ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি কোনো একটা স্পিসিসকে বলি যে সরে যা বা ও বিলুপ্ত হয়ে যাক, ওখান থেকে হারিয়ে যাক,
তাহলে কিন্তু পুরোপুরি আস্তে আস্তে ও পুরো সিস্টেমটাকেই ইকোসিস্টেমটাকেই ওখানে ফেল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, পুরোপুরি কোলাপস করে যাবে। মানে এত বেশি একটা স্পিসিস আর একটা স্পিসিসের উপর একটা ইকোসিস্টেম নির্ভরশীল। তোমরা জানো ফুড ওয়েবের ব্যাপারে, ওকে খায় ওকে খায়, যদি হারিয়ে গেল তাহলে কে কাকে খাবে, এই জিনিসগুলো চলে আসবে। এনকারেজেস প্রোটেকশন অফ এভরি স্পিসিস রিগার্ডলেস অফ সাইজ অর ইউজ। একটা স্পিসিস আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট বা ওর সাইজ কী বা ওর গুরুত্ব কী, ওটা আমাদের অ্যাঙ্গেল থেকে ভেবে লাভ নেই, কিন্তু প্রতিটা স্পিসিসকে আমাদেরকে প্রোটেকশন করতে হবে। যদি প্রোটেকশন না করি, কোনো একটা স্পিসিস কোনো একটা ইকোসিস্টেম থেকে মানে হারিয়ে যায়, লুজ হয়ে যায়, তাহলে কিন্তু পুরোপুরি ইকোসিস্টেমটা ফেল করে যাবে। এটাই বলে রিভার্ট পপার হাইপোথেসিস। লস অফ বায়োডাইভার্সিটির কারণ কী কী হতে পারে? এক্সটিংশন ডেটা একটা কারণ, 74 স্পিসিস, আচ্ছা এটা তোমরা দেখে নেবে, ডেটা আছে পুরোপুরি। 784 স্পিসিস লাস্ট 500 বছরে এক্সটিংক্ট হয়েছে, 27টা স্পিসিস লাস্ট 20 বছরে এক্সটিংক্ট হয়েছে, 15,500 প্লাস স্পিসিস এখন থ্রেটেন্ড আছে, আর কারেন্ট মাস এক্সটেনশন যেটা আছে 6th 1। সো হিউম্যান রিভেন এটা কমপ্লিটলি আর প্রচণ্ড ফাস্টভাবে হচ্ছে। সো ঠিক আছে, লাস্ট পয়েন্টটা তোমরা মাথায় না রাখতে পারো, বাকিগুলো একটু এই ইনফরমেশনটা মাথায় জাস্ট একবার রেখে নেবে। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এটাও, 11টা 12 অলরেডি 10 মিনিট বলেছিলাম, 12 মিনিট নিয়ে ফেলেছি। এভিল কোয়ার্টেট 4 মেজর কজেস অফ বায়োডাইভার্সিটি লস, ভেরি ইম্পর্টেন্ট। এভিল কোয়ার্টেট 4টা জিনিস আছে যেটা বায়োডাইভার্সিটি লসকে সব থেকে বেশি মানে প্রমোট করছে, সব থেকে বেশি হচ্ছে। কী কী সেই ফ্যাক্টর? একটা হচ্ছে হ্যাবিটেট লস এবং ফ্র্যাগমেন্টেশন, বাসস্থান নষ্ট হয়ে যাওয়া। ডিফরেস্টেশনের কারণে আমরা শহরাঞ্চল বাড়াচ্ছি, বন জঙ্গল কেটে ফেলে, সেটার কারণে বাসস্থান হারিয়ে যাচ্ছে। যেটা আমাজন ফরেস্ট 14% শ্রিঙ্ক করেছিল, ওটা আরও কমে গেছে, এখন 6% হয়ে গেছে। ঠিক আছে, আমাজন ফরেস্টও কি 14% শ্রিঙ্ক করেছে, ওর হ্যাবিটেট লস্ট মানে শ্রিঙ্ক করতে আছে। ওভার এক্সপ্লয়টেশন, ঠিক আছে, আনসাস্টেনেবল হারভেস্টিং যেটা করি, মানে প্রচণ্ডভাবে এক্সপ্লয়েট করছি আমরা। আগে মানে চাষবাস করার একটা লিমিট থাকতো, এখন মানুষজন বেড়েছে, জনসংখ্যা বাড়ার কারণে প্রচণ্ডভাবে খাদ্য উৎপাদন করতে হচ্ছে। আর খাদ্য উৎপাদন যেহেতু বেশি করতে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে জমি বেশি ইউজ করতে হচ্ছে, আমরা ফার্টিলাইজার ইউজ করছি, ওভার এক্সপ্লয়েট করছি, যেটার কারণেও ধরো দুটো এক্সাম্পল এখানে দেওয়া আছে, প্যাসেঞ্জার পিজিয়ন এবং স্টেলার সি কাউ। ইনসার্টের এক্সাম্পল দেখে রাখবেন, এক্সাম্পল দুটো, প্যাসেঞ্জার পিজিয়ন, স্টেলার সি কাউ। যদি বুঝতে না পারো যে স্যার এক্সাম্পলগুলো কী বলছে, বলবে পরের দিন আমি এক্সাম্পলগুলো তার দেখিয়ে দেবো, বুঝতে পারবে তাহলে। এলিয়ান স্পিসিস ইনভেশন, এলিয়ান মানে কি? কোনো কিছু বাইরের, স্পিসিস মানে বাইরের প্রজাতি কোনো জায়গায় ইনভেট করছে, কোনো জায়গায় প্রবেশ করলো, সেটাকে বলে এলিয়ান স্পিসিস ইনভেশন। তো এটা কী হয়, যদি কোনো নন নেটিভ মানে যেটা যেখানকার জিনিস না সেখানে যদি ঢোকে, প্রবেশ করে, তাহলে কিন্তু সে পার্টিকুলার ইকোসিস্টেমটাকেও ডিস্টার্ব করাতে পারবে। এক্সাম্পল হচ্ছে ল্যান্টানা, ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পলটি ভেরি ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এলিয়ান স্পিসিস ইনভেশন, এটা হচ্ছে ল্যান্টানা পার্থেনিয়াম নাইল পার্চ, ল্যান্টানা পার্থেনিয়াম লাইন পার্চ। যদি একটা এক্সাম্পল দিই তাহলে কি, এটা এক্সাম্পল হচ্ছে যে ধরো মানে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে এটা পার্টিকুলার একটা পুকুর আছে, এখানে ধরো প্রতিটা যে জিনিস আছে, প্রতিটা যে লিভিং এলিমেন্ট আছে, তাদের একে অপরের কম্পিটিটর আছে, কেউ কারো বেশি গ্রোথ হতে দেবে না, কেউ বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে তো ওকে কম্পিটিটর খেয়ে নিচ্ছে, বা রিসোর্সেসের একটা ভাগাভাগি আছে। কিন্তু ভাবো এই পুকুরটা আছে তোমাদের বাড়ির পাশে পুকুর আছে, হ্যাঁ, তোমাদের বাড়ির পাশের পুকুর, ওটা 200 বছর পুরনো। সো প্রতিটা এলিমেন্টই জানে যে কীভাবে পুকুরের সামঞ্জস্য মেনটেন করতে হবে। এবার আমি গেলাম আমেরিকা থেকে গিয়ে পার্টিকুলার একটা পুকুরের কোনো একটা পার্টিকুলার আমি কোনো একটা এলিমেন্টকে ধরে নিয়ে আসলাম, বি ইট একটা ধরো একটা মাছ নিয়ে আসলাম, সেই মাছটাকে নিয়ে আসলাম আমেরিকা থেকে নিয়ে আসলাম, তোমার পুকুরে এসে ছেড়ে দিলাম। আর সেই পুকুরের কাছে ওই মাছটা কমপ্লিটলি নতুন, একদম এলন মাস্কের ছেলের মতো নাম বোঝা যায় না কী নাম, ঠিক আছে, এমন নতুন একটা মাছ নিয়ে এসে ছাড়লাম। এবার সেই মাছের কোনো কম্পিটিটারই নাই, ও কার সঙ্গে কম্পিটিশন করবে সে বুঝে না, ওকে কে খাবে সে বুঝে না, ওকে নতুন জিনিস যে দেখছে ওখানে 200 বছর পুরনো, সবাই ভয় পেয়ে যাচ্ছে, ভাই এই আবার কী জিনিস। তো ও আলটিমেটলি কী করবে, ওখানে ডমিনেট করতে শুরু করবে, বুঝতে পারছো, কারণ ওর কোনো কম্পিটিটার নেই। তো এলিয়ান স্পিসিস যখন বাইরের কোনো একটা স্পিসিস কোনো একটা পরিবেশে কোনো একটা ইকোসিস্টেমে এসে প্রবেশ করে, যেহেতু ওর এক্সিস্টিং কোনো কম্পিটিটার নেই, ওখানে কোনো প্রিডিটার নেই, সে কারণে কিন্তু ও ওখানকার নেটিভ ইকোসিস্টেমটাকে ডিসরাপ্ট করতে পারে। আর কো এক্সটেনশন মানে হচ্ছে লিঙ্কড স্পিসিস গো এক্সটেন্স টুগেদার, মানে যে যার উপর নির্ভরশীল, আমি কোনো একটা জিনিসের উপর নির্ভরশীল। লাইকেন মানে কি? অ্যালগি আর ফাঙ্গি, তাই তো, অ্যালগি আর ফাঙ্গির সহাবস্থানকে লাইকেন বলে। এবার যদি অ্যালগি না থাকে, ফাঙ্গি কার সঙ্গে কোএক্সটেন্ড করবে? একা হয়ে গেল ফাঙ্গি, তার মানে কি লাইকেনদের যে একটা ইকোসিস্টেম ছিল ওই ইকোসিস্টেমটা ডিসরাপ্ট হবে। তো এইভাবে আমি একটা এক্সাম্পল দিলাম, লাইকেন, অ্যালগি আর ফাঙ্গি মিলে লাইকেন। সেরকম বহু এক্সাম্পলস আছে যারা কোএক্সটেন্ড করে, সহাবস্থান করে। তো যদি একটা যদি মানে এক্সটিংক্ট হয়ে যায়, ঠিক আছে, বিলুপ্ত হয়ে যায়, তাহলে পরেরটাকেও ওর যেটা হোস্ট সেটাকেও কিন্তু মানে নষ্ট করবে। 11টা 16 বাজে,
আর এটুকু একটা জিনিস, এটুকু জিনিস থেকে যাচ্ছে। বায়োডাইভার্সিটি কনজারভেশন সবাই জানো, এটা হয় কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি ইজ ইম্পর্ট্যান্ট, এটা সবাই রিড করবে একবার, আর এটা একবার পড়ে নেবে। যদি কারো কোথায় কিছু বুঝতে অসুবিধা হয় জায়গাটাতে আমাকে পরের দিন বলবে এটা। আর হাউ ডু ইউ কনজার্ভ বায়োডাইভার্সিটি সবাই জানো, ইনসিটু মানে ওর ন্যাচারাল হ্যাবিটাটে প্রোটেক্ট করছি, এক্সিটু মানে বাইরে নিয়ে এসে প্রোটেক্ট করছি। ইনস্টিটিউট এক্সাম্পল কি আর বায়োডাইভার্সিটির হটস্পট কী সেটা দেওয়া আছে। 34 গ্লোবাল আছে, তার মধ্যে 3টে ইন্ডিয়াতে, একটা হিমালয়, একটা ইন্দো বার্মা, একটা ওয়েস্টার্ন ঘাট, ঠিক আছে। আর এক্সিটু মানে কি, এক্সিটুর এক্সাম্পলস কি, জুলজিক্যাল পার্ক হয়, বোটানিক্যাল গার্ডেন হয়, সিড ব্যাংক হয়, তোমরা সবই জানো এগুলো, ছোটোবেলা থেকে পড়ে আসছো। ক্রায়ো প্রিজার্ভেশন হয়, ইনভিট্রো ফার্টিলাইজেশন হয়, একবার জাস্ট এটা দেখে নেবে। ইন্ডিয়াতে প্রোটেক্টেড এরিয়াস কী কী আছে, ভেরি ইম্পর্টেন্ট, ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট। 14টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ইন্ডিয়াতে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। 90 ন্যাশনাল পার্কস আছে, 448 ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। স্যাক্রেড গ্রুপস কি কোথায় থাকে, খাসিতে আছে, মেঘালয়ের আরাবালিতে আছে, ওয়েস্টার্ন ঘাটে আছে। আর দুটো গ্লোবাল সামিটের এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। আর্থ সামিট হয়েছিল রিওতে 1992-এ, আর ওয়ার্ল্ড সামিট হয়েছিল জোহান্সবার্গে 2002। ডেটটা কোথায় হয়েছিল, নাম কি মনে রাখবে, পারপাস কি, কনভেনশন অফ বায়োডাইভার্সিটি, এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দুটোর উপর হয়েছিল। দিস ইজ দ্য এন্ড, ঠিক আছে, দিস ইজ দ্য এন্ড। এটুকু পড়লে বায়োডাইভার্সিটি আমাদের পুরো কমপ্লিট। তো এটা একটা ছোট্ট পিডিএফ আছে, এই পিডিএফটা পড়লে তোমাদের একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই টপিকটা, ঠিক আছে। সো শুধু তোমাদের যেটা বেঁচে থাকলো এর পরের টপিক, দ্যাট ইজ কি, পরের টপিকটার নাম